জন্য আমরা টোটাল যে 7টা সাবজেক্ট আছে আসলে পড়লে তো পড়ার কোনো শেষ নাই। তবে আমরা লিখিতের জন্য কিছু প্রশ্ন আছে যেগুলো পড়তে হয়। এমসিকিউর জন্য তো সবই পড়া লাগে, কিন্তু লিখিতের জন্য সব আমাদের পড়তে হয় না। আমরা অলরেডি সব কিছু পড়েছি। তো আমাদের এই সাজেশনটা এটা না যে শুধু আপনি এটাই পড়বেন অন্যগুলা পড়বেন। এই সাজেশনগুলোর মূল কথাটা হচ্ছে যাতে এইগুলো আপনি ভুল না করেন। অন্যগুলো তো আপনি পড়বেন, প্রয়োজনে এমসিকিউর মতো করে উপাদানটা মনে রাখার চেষ্টা করেন। কিন্তু এইখানে যেগুলো বলা হচ্ছে এইগুলার মানে এই না যে আপনি অন্যগুলো পড়বেন না, অন্যগুলো তো আপনি পড়ছেন। মূল কথাটা হচ্ছে এইগুলার প্রতি আপনি একটু অ্যাটেনশনটা বেশি দিবেন, যাতে আপনার কোনো কনফিউশন না থাকে, ডাউট না থাকে। এই সেকশনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100-র মধ্যে 100 এগুলা থেকেই আসবে। এখন আপনার সেকশন নাম্বারটা, আইনের নামটা এবং তার মূল উপাদানটা এতটুকু যদি আপনি বুঝতে পারেন যথেষ্ট। তো প্রথমেই আমরা দেওয়ানি কার্যবিধি থেকে শুরু করি। তো দেখেন, দেওয়ানি কার্যবিধিতে পড়ার কিন্তু কোনো শেষ নেই, অসংখ্য সেকশন আছে, আবার আদেশও দেওয়া আছে। আবার অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক যখন প্রশ্ন দেয় আমাদেরকে, তখন ওই এমসিকিউ আকারে পড়াটা মনে রাখতে হয়। যখন আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন দিবে তখন একাধিক সেকশন থেকে অ্যান্সারটা হয়। তো যখন আপনি দেওয়ানি কার্যবিধিটা পড়তে যাবেন, এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা হয় যে যদি আপনার দেওয়ানি আদালতের গঠনটা আসে, দেওয়ানি আদালতের গঠন কিন্তু সিপিসিতে নাই, কিন্তু ওইটা আমরা আপনাদেরকে পড়াইছি, সবাই ওইটা আমরা জানি যে 5জন বিচারক আছেন। দেওয়ানি আদালতের গঠন, তাদের বিচার প্রক্রিয়া, অথবা তারা মামলা কগনিজেন্সে নেওয়ার ক্ষমতা, যেমন আমরা ফৌজদারি মামলায় পড়েছি, বা একটা দেওয়ানি মামলা কোথায় বিচার হবে, এই রিলেটেড যে সেকশনগুলো আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে 6 নাম্বারটার ক্ষেত্রে। তাই 6 নাম্বারটা অবশ্যই বুঝে পড়বেন যে এইটা আমাদের পেকুনারি জুরিসডিকশন নিয়ে আলোচনা করে, যে প্রতিটা দেওয়ানি মামলা যেই পেকুনারি জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো আদালত সে আর বিচার করবে না, সহজ কথা এতটুকুই। আর 9 নাম্বারটা আমাদেরকে যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে সাবজেক্ট ম্যাটারগত একটা জুরিসডিকশন দেওয়ানি আদালতের, যে কোন মামলাগুলো দেওয়ানি আদালতে বিচার হবে। তো এই 9 নাম্বার একদম জেনারেল লাইন বলে দেয় যে প্রতিটা মামলার যেগুলো দেওয়ানি প্রকৃতির দেওয়ানি আদালতে হবে, যতক্ষণ পর্যন্ত তাকে প্রকাশ্যভাবে অথবা ইমপ্লাইডলি, এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইডলি, প্রকাশ্যভাবে অথবা পরোক্ষভাবে বা ইঙ্গিতবহভাবে বারণ করা না হচ্ছে। যেমন ধরেন যে ইনকাম ট্যাক্স, টাকা পয়সার জিনিস, এটা একটা দেওয়ানি মামলা, কিন্তু দেওয়ানি আদালতে চলে না, এটার জন্য পৃথক আদালত আছে। এর পাশাপাশি যদি আমরা বলি যে বিভিন্ন যে মোহরানার মামলাগুলো আছে, টাকা পয়সার মামলা, কিন্তু সেগুলো দেওয়ানি আদালতে চলে না, চলে যায় কোথায়, সেটা পারিবারিক আদালতে, যদিও দেওয়ানি প্রকৃতির। তো এই জন্য বলতেছে যে যদি প্রকাশ্যভাবে হোক বা ইঙ্গিতবহভাবে হোক, যতক্ষণ পর্যন্ত তাকে বারণ করা না হবে, সে সকল প্রকার মামলা যা কিছু আছে দেওয়ানি প্রকৃতির সেগুলো সে বিচার করবে। এটা হচ্ছে জেনারেল লাইন। আর ভিতর দিয়ে একটা ব্যাখ্যায় বলে যে এই মামলাগুলো যদি কোনো ধর্মীয় কৃষ্টি কালচার হয়, সামাজিক আচার অনুষ্ঠান রিলেটেডও যদি কোনো বিষয় হয়, সাধারণত ওই জিনিসগুলো দেওয়ানি জুরিসডিকশনের মধ্যে আসে না। কিন্তু যখনই ওই ধর্মীয় জিনিসটার মধ্যে বা সামাজিক একটা জিনিসের মধ্যে কি থাকবে, কোনো পদ পদবি, কোনো টাকা পয়সার জিনিস চলে আসবে, সিভিল রাইট চলে আসবে, তখন ওইটা দেওয়ানি মামলার অন্তর্ভুক্ত হবে। যেমন আপনার মসজিদের ইমাম সাহেব, আপনি কাকে নিয়োগ দিবেন না দিবেন এটা আপনার নিজস্ব ব্যাপার, ধর্মীয় ব্যাপার। আপনি সামাজিক অনুষ্ঠানের কারে সভাপতি করবেন না করবেন আপনাদের ব্যাপার। কিন্তু যখনই সেখানে কোনো অর্থ লেনদেন হবে, তাকে আপনার টাকা পয়সা দেওয়ার কথা, মাসে 10,000 আপনি দিচ্ছেন না, এখন সে কী করবে? তার সিভিল রাইট হয়েছে, সে তখন দেওয়ানি মামলা দায়ের করতে পারবে। মূলত কথা হচ্ছে ধর্মীয় এবং সামাজিক যে বিষয়বস্তু, এগুলো দেওয়ানি মামলার বিষয়বস্তু না। কিন্তু যখন ওই বিষয়বস্তুগুলোর মধ্যে কোনো প্রকার টাকা পয়সা, কোনো প্রকার পদের অধিকার সেখানে যুক্ত হয়, তখন সেটা সিভিল মামলার গ্রাউন্ডের মধ্যে চলে আসে। জাস্ট এই ধারণাটা ক্লিয়ার রাখবেন, তাহলে প্রবলেমেটিক যদি প্রশ্ন আসে আপনি যাতে অ্যান্সার করতে পারেন যে নর্মালি আমাদের ধর্মীয় জিনিসগুলো সিভিল মামলার বিষয় না, কিন্তু যখন ওই জিনিসের মধ্যে কোনো পদের অধিকার, কোনো প্রকার সেখানে টাকা পয়সার অধিকার যুক্ত হবে, সেটা সিভিল মামলার জিনিস হয়ে যাবে। আর 10 আর 11 আমরা পড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে একটা সিভিল মামলা, যাতে আদালতে বারবার না আসে। একবার বিচার করে দিয়েছেন, 2 দিন পরে আবার মামলা দায়ের করবেন, উনি মারা গেছে ওনার ছেলে মামলা করবে, যাতে এই রকম না হয় যে একটা বিষয়বস্তু যখন বিচার হয়ে গেছে, দ্বিতীয়বার ওইটা নিয়ে যখন
কেউ মামলা দায়ের না করে, এই রিলেটেড আমাদের দুইটা সেকশন, একটা হচ্ছে 10, এটা হচ্ছে 11। 10-এ আমরা বলি যে এটা হয় যে যখন একটা মামলা ডিসাইড এখনো হয় নাই, আদালতে কি আছে, সাবজুডিস আছে, চলমান আছে। এখন একই বিষয়বস্তু একই পক্ষ নিয়ে যদি অন্য কোনো আদালতে কেউ মামলা দায়ের করে, মামলাটা গ্রহণ হবে। গ্রহণ হওয়ার পরে মামলাটা যখনই বিচারক জানতে পারবে যে এই বিষয়ে আরেক জায়গায় মামলা চলমান আছে, তখন বিচারক ওই মামলাটাকে সেখানে স্টে করে রাখবেন, স্থগিত করে রাখবেন। সেই মামলাটা খারিজ করবেন না। মনে রাখবেন এগুলো টেকনিক্যাল জিনিস, যে একটা আদালতে মামলা চলমান আছে, যদি কেউ দ্বিতীয় আদালতে মামলা দায়ের করে তার ফলাফল কী হবে। তো এরকম প্রবলেমেটিক প্রশ্ন দিলে আপনাকে বুঝতে হবে যে ওই মামলাটা খারিজ হবে না, ওইটা জাস্ট স্থগিত করে রাখবে। তাইলে 10-এর যে রেস সাবজুডিস, এটা হচ্ছে যে দ্বিতীয় মামলাটা স্থগিত থাকবে, সেটা খারিজ করবে না। হয়তো আপনার প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে যে দ্বিতীয় মামলাটা বিচারক খারিজ করে দিল, যে অলরেডি মামলা চলমান আছে এটা খারিজ করলো, এখন বিচারক কি সঠিক কাজ করছে কিনা আপনি কি মনে করেন? তাহলে বিচারক সঠিক কাজ করে নাই, আদালত সঠিক কাজ করে নাই, আইনের ভাষ্য হচ্ছে সে স্থগিত করে রাখবে। 11 নম্বরে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে মামলাটা আরেক আদালতে চলছে, সেখানে ফাইনালি ডিসাইড হয়ে গেছে, যে কোনো এক পক্ষের অধিকার আদালত বর্ণনা করে দিছে ডিক্রির মাধ্যমে। তার মানে কি হয়েছে, সেখানে আমাদের একটা অধিকার ডিফাইন হয়ে গেছে। এখন এই রকম ক্ষেত্রে বলতেছে যে আমরা রেস জুডিকাটা, মানে এই বিষয় আর দ্বিতীয়বার কোনো আদালতে কোনো মামলা চলবে না। তো এরকম ক্ষেত্রে আমাদেরকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ সেখানে দেওয়া আছে, কিছু কন্ডিশন আছে, ওগুলো আমরা মনে রাখবো। যে যেই আদালত বিচারটা করছে ওইটা যাতে উপযুক্ত আদালত হয়, পক্ষরা যাতে একই হয়, বিষয়বস্তু যাতে একই হয়, এইরকম হইতে হবে। অর্থাৎ রহিম আর করিমের মধ্যে যাতে মামলাটা হয়, তাদের বিষয়বস্তুটা এক থাকে। এই বিষয়বস্তুটা যদি এক থাকে তাহলে এরা দুইজনে বা এদের কোনো উত্তরাধিকারী এই বিষয়ে নিয়ে আর দ্বিতীয়বার মামলা দায়ের করতে পারবে না কোনো আদালতে। করলে আমরা কি করতে পারবো, ওই যে সাক্ষ্য আইনের 40 ধারা মোতাবেক আদালতের জাজমেন্টটাকে রেস জুডিকাটা হিসাবে ব্যবহার করতে পারবো। এটা প্রাসঙ্গিক হবে আমাদের জন্য। তো ওর ভিতরে 11-র ভিতরে কিছু উদাহরণ আছে, ওটা সবসময় মনে রাখবেন, যে যেই দাবি আপনি করতে পারতেন যদি না করেন, যেই ডিফেন্স আপনি নিতে পারতেন যদি না নেন। যেমন আপনি দখল উদ্ধার মামলা করছেন, আপনি কি করেন নাই, মিনস প্রফিট দাবি করেন নাই, ক্ষতিপূরণ দাবি করেন নাই, কম্পেনসেশন দাবি করেন নাই, পরবর্তীতে এটার জন্য পৃথক কোনো মামলা দায়ের করতে পারবেন না, কারণ আদালত ধরে নিবে আপনার ওটার দরকার নাই। অথবা আপনি একটা মিনস প্রফিট চাইছিলেন, আদালত তার জাজমেন্টে নীরব ছিল, এর মানে হচ্ছে আদালত আপনাকে ওই প্রতিকারটা দিবে না। আরেকটা কথা হচ্ছে যে যদি আমরা কোনো রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট করি, যেমন দেওয়ানি কার্যবিধির মধ্যে আমরা জানি আদেশ 1 যে বিধি 8-এর মাধ্যমে আমরা পড়ি রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট, এই রেস জুডিকাটাটা রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুটের উপরও প্রযোজ্য হবে। মানে আপনি 10 জন ব্যক্তির পক্ষ হয়ে আপনি মামলা করেছেন, 10 জন ব্যক্তির পক্ষ হয়ে আপনি মামলা করেছেন, এখন হয়তো আপনি মামলায় হেরে গেছেন, এখন ওই বাকি 9 জনের কোনো পক্ষ আর মামলা দায়ের করতে পারবে না ওই একই বিষয় নিয়ে। তাহলে রেস জুডিকাটা কিসের উপর প্রযোজ্য, যে রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুটের উপরও প্রযোজ্য হবে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে অনেক ক্ষেত্রে যদি আপনার আসে যে একতরফা ডিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, কথাটা হচ্ছে যে একতরফা ডিক্রির ক্ষেত্রেও রেস জুডিকাটা প্রযোজ্য হবে, কারণটা হচ্ছে আদালত তার অ্যাডজুডিকেশন জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করে একতরফা রায়টা দিয়েছে। এখানে আপনার কোনো দোষ নাই, আদালত তার বিচার করেছে, আপনার তথ্য উপাত্ত দেখে রায়টা দিয়েছে, তার উপরে রেস জুডিকাটা প্রযোজ্য হবে, এইটা মনে রাখবেন। তাহলে আমরা 6, 9, 10, 11 এটা অবশ্যই মনে রাখবো। আর দেওয়ানি মামলা কোথায় দায়ের করতে হবে, 15 থেকে 20-এর যে নিয়ম কানুনগুলো আছে এইগুলা জাস্ট আপনি প্রয়োজনে এমসিকিউর মতো করে আরেকবার মনে রাখার চেষ্টা করবেন, যে একটা দেওয়ানি মামলা কোথায় কোথায় দায়ের হয়। 15তে বলতেছে যে আমরা যখন মামলা দায়ের করতে যাব, ওই আদালতের সবচেয়ে যারা যারা কগনিজেন্স নিতে পারে আইনগতভাবে, এদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট গ্রেডে গিয়ে মামলাটা দায়ের করব। আর 16তে বলে বিষয়বস্তু যেখানে মামলা সেখানে হবে, 17তে বলে একাধিক স্থানে হলে যে কোনো এক জায়গায় করে দেন, 18 বলে যে সন্দেহ হইলে আগে সন্দেহের কারণ রিলেটেড সন্তুষ্ট হয়ে মামলাটা গ্রহণ করবে। এরপরে 19 আর 20, 19-এ হচ্ছে মুভেবল প্রপার্টি এবং ক্ষতিপূরণ রিলেটেড, আর 20-এ হচ্ছে আদার কেসেস, অলরেডি আমরা পড়িয়েছি। সেখান থেকে এই বিষয়গুলো স্বচ্ছ একটু ধারণা রাখবেন, প্রয়োজনে সংক্ষেপে হইলেও। এরপরে 22-23 আমাদের দরকার নাই, সরাসরি 24-এ একটু মনে রাখবেন একটা দেওয়ানি মামলা কিভাবে ট্রান্সফার করা যায়, এক আদালত থেকে অন্য আদালতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কি, অথবা একটা দেওয়ানি মামলা তুলে ফেলার প্রক্রিয়াটা কি। তো এটা আমাদের 24 বর্ণনা করে।
যদি একই জেলার মধ্যে হয়, মানে যদি আপনার ওই মামলাটার যদি ডিক্রি হইতো, ওই ডিক্রিকৃত যে আদালত সেটা যদি একই আদালত হয় তাহলে ওই জেলা জজে আবেদন করবেন। যদি ভিন্ন জায়গায় হয় তাহলে হাইকোর্টে আবেদন করে আপনাকে মামলাটা ট্রান্সফার করতে হবে, মানে ঢাকা থেকে চট্টগ্রাম নিতে হইলে হাইকোর্টে আবেদন করতে হবে। কিন্তু ঢাকার মধ্যেই এক সহকারী জজ থেকে অন্য সহকারী জজে নিতে হইলে ওই ঢাকার জেলা জজের কাছে আবেদনটা করবেন। ওই জন্য 24টা গুরুত্বপূর্ণ যে কিভাবে একটা দেওয়ানি মামলা ট্রান্সফার হয়। এরপরে চলে যাবেন 30 আর 32, এই দুইটা একসাথেই পড়বেন, এই দুইটা গুরুত্বপূর্ণ। 30 ধারার তদবির বলে আমরা দেওয়ানি মামলার স্তরে একটা স্তর জানি, যে উভয় পক্ষ, এক পক্ষ আর্জি দায়ের করার পর অন্য পক্ষ লিখিত জবাব দেওয়ার পরেও ওই মামলার বিষয়বস্তু নিয়ে নানা প্রকার কনফিউশন থাকতে পারে। এখন কোনো পক্ষ যদি অন্য পক্ষের কাছে কোনো তথ্য, কোনো দলিল এগুলো জানতে চায়, বা আদালত ইচ্ছা করলে যে কোনো পক্ষকে কোনো দলিল বা কোনো সাক্ষীকে এসে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য কোনো দলিল উপস্থাপন করার জন্য 30-এর অধীনে ওই 3টা কাজ করতে পারে। আর এইটা যদি কেউ অমান্য করে তখন 32-এ গিয়ে দেখি যে আমরা 4 প্রকারভাবে আদালত তাদেরকে শাস্তি দিতে পারে। তো ওই 30-এর 3টা কারণ আর ওই যে 32-এর 4টা শাস্তি, এইটা মনে রাখবেন যে 30 ধারার যে আদেশটা প্রদান করতেছে আদালত, এইটা যদি কেউ অমান্য করে 32-এ তার কি শাস্তি হইতে পারবে। ম্যাক্সিমাম 500 টাকা শাস্তি দেওয়া আছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হইতে পারে, তাকে বন্ড সিগনেচারে বাধ্য করা যাইতে পারে, তার সম্পত্তি জব্দ করা যাইতে পারে। তো এই 30 আর 32 একসাথে পড়ে রাখবেন। এরপরে 35-এর এ, 35-এর বি, এই তিনোটা জিনিস হচ্ছে আমাদের দেওয়ানি মামলার খরচ রিলেটেড। এক্ষেত্রে এইবারের নতুন সংশোধনীটা অবশ্যই আপনার পুরাতন বেয়ার অ্যাক্ট থাকলে সেখানে ওই যে 20,000 টাকা ছিল ওইটাকে কেটে 50,000 টাকা আপনি করে দিবেন। তো 35-এ মূলত বলে যে একটা দেওয়ানি মামলা যখন আমরা কি করি, দায়ের করি, ওই দেওয়ানি মামলার সর্বশেষ যে জিনিসটা হয়, যেহেতু এগুলো প্রাইভেট বিষয়, আদালত চাইলে কস্ট আরোপ করতে পারে, খরচ আরোপ করতে পারে। তো এই খরচাটা কার উপর থেকে আদায় করবে, দেওয়ানি মামলার কস্টটা আদালত কার থেকে আদায় করবে। তো নর্মালি এখানে যেমন আমরা যদি একটা আপনাদেরকে দেখাই যে একটা দেওয়ানি মামলার আসলে খরচটা কত হয়, যদিও আমাদের একটা মামলা দায়ের করতে হাজার হাজার টাকা খরচ যায়, দিন শেষে ফাইনালি আপনি যদি দেখেন যে একটা মামলার কস্ট আরোপ করছে বাদীর উপর মাত্র 1022 টাকা, বিবাদীর উপর মাত্র 810 টাকা। এই দেওয়ানি মামলার কস্ট বলতে আপনি যে এই যে 30,000, 40,000, 10 লক্ষ টাকা খরচ করলেন, আসলে দিন শেষে এগুলো কিন্তু পাওয়া যায় না। এইটা হিসাবটা আগের মতোই আছে, সামান্য মাত্র খরচ এই জিনিসটাই কস্টটা আরোপ করে। তো এর বেসিক নিয়মটা হচ্ছে যিনি মামলাটা জিতবেন, বাদী পক্ষ, তার বিপরীতে কষ্ট আরোপ হবে, মানে তাকে কোনো খরচ দেওয়ার দরকার নাই। যিনি হেরে গেছেন তার উপর থেকে কি হবে, কষ্ট আরোপিত হবে। তবে এটা আদালতের ইচ্ছার উপর নির্ভর করে। আমাদের 35-এ দেওয়া আছে যেটা বিচারক ডিসাইড করবেন কোন পক্ষের উপর কতটুকু কিভাবে কি পরিমাণ কষ্ট আরোপ করা যায়। তবে জেনারেল নিয়ম হচ্ছে যিনি মামলাটা জিতবেন তার বিরুদ্ধে কি হবে না, ওনাকে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই। আদালত ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, আমাদের বাংলাদেশে দেখবেন যে কোনো পক্ষের উপরই কষ্ট আরোপ করে না, বলে যে বিনা খরচায় এটা ডিক্রি প্রদান করা হইল, অথবা কোনো পক্ষের উপর সে কষ্ট আরোপ করতে পারে। জেনারেল নিয়ম হচ্ছে যিনি মামলাটা হেরে যাবেন তার উপর কষ্ট আরোপিত হবে যে আপনি মামলার খরচটা প্রদান করেন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিনা খরচায় দেওয়া হয়, অর্থাৎ কোনো পক্ষের উপরে কি করা হয় না, কোনো প্রকার কষ্ট আরোপ করা হয় না। এই জিনিসটা মনে রাখবেন। এখন এই যে আমাদের এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা ছিল 35-এ ছিল আমাদের জেনারেল কস্ট, 35-এর এ এবং 35-এর বি, আরও দুইটা জিনিস আছে। তো 35-এর বিতে আমাদেরকে যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে কেউ যদি কি করে কোনো প্রকার মিথ্যা বানোয়াট বিষয় নিয়ে মামলা দায়ের করে, অথবা কেউ যদি ডিফেন্স নেয়, বাদী বিবাদী দুইজনের জন্যই 35-এর বি কিন্তু প্রযোজ্য। আপনি ভুয়া মামলা করছেন অথবা উনি ভুয়া ডিফেন্স নিছে, এই উভয় প্রকার ক্ষেত্রে যদি আদালত যদি কি মনে করে যে এইরকম হয়েছে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম পূর্বে ছিল 20,000 টাকা, আর এখন হয়েছে যে এই 20,000-এর পরিবর্তে 50,000 টাকা। তখন আপনি যখন অ্যান্সার যদি আসে 50,000 লিখবেন, অথবা আপনি যদি আরও একটু ডিটেইলে লিখতে চান, ওই যে 2025 সালের সংশোধনীর মাধ্যমে 20 থেকে 50,000 করা হয়েছে ওইটাও লিখে দিতে পারেন যদি আপনার কাছে সময় থাকে, সমস্যা নেই। এরপরে যে আমাদের এটা 35-এর আমাদের এ ছিল, 35-এর বি এর মধ্যে আমাদের যে খরচটা, দুইটা কষ্ট আছে। একটা হচ্ছে যে আপনি লিখিত জবাব সাবমিট করার পরে যদি আপনি কি করেন, অযথা সময় নেন মামলা ডিলে করার জন্য,
নানা প্রকার দেওয়ানি মামলা আমরা জানি যে আইনজীবীরা কী করে, নানা প্রকারভাবে সময় নিতে থাকে অথবা পক্ষ আসে না, নানা প্রকার কারণে মামলা ডিলে হয়। তো এই জন্য 35-এর বিয়ের মধ্যে দুই প্রকারের খরচের কথা বলা আছে। এক জায়গা হচ্ছে 2,000 টাকা, এক জায়গা হচ্ছে 3,000 টাকা। 2,000 টাকাতে হচ্ছে যে যখন দেখবে যে আদালত জবাব দাখিলের পরে অন্যান্য বিষয়ে আপনি একটা জিনিস নির্দিষ্ট সময় অ্যাপ্লিকেশনটা দিতে পারতেন, আপনি দেন না, আপনি দিচ্ছেন না, তখন আপনি যদি ওই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করেন, আদালত বলবে যে আপনি কি করেন, যে ম্যাক্সিমাম 2,000 টাকা পর্যন্ত কস্ট আরোপ আপনি পরিশোধ করেন, যেটা অপরপক্ষ পাবে, তারপরে আপনার ওই দরখাস্তটা আমরা শুনবো। আর মামলার যে কোনো পর্যায়ে যদি আপনি এমন কোনো অ্যাপ্লিকেশন করেন, আদালতের কাছে মনে হয় যে এটা করার পিছনে মূল কাহিনীটা হচ্ছে আপনি মামলাটাকে ডিলে করবেন অযথা হয়রানি করার জন্য, তাহলে আপনার উপর 3,000 টাকা কস্ট আরোপ করতে পারে, যে ওই অ্যাপ্লিকেশনটা যেটা আপনি সাবমিট করতেছেন ওইটা শুনানি করার জন্য। যদি টাকা পরিশোধ না করেন, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হবে, যেটা আপনি আগেই করতে পারতেন। আদালত মনে হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে আপনার মামলাকে ডিলে করার জন্য, তাহলে 3,000 টাকা কস্ট আরোপ করতে পারে, যেটা অপরপক্ষ পাবে। তাহলে 35-এর এ, 35-এর বি, এই ছোট্ট হিসাবটা একটু মনে রাখবেন। যদি আপনার কস্ট রিলেটেড কোনো কিছু আসে, এখান থেকে আসার সম্ভাবনা, আর না হলে আসবেই না, এটা হচ্ছে মূল জিনিস। এরপরে এক্সিকিউশন রিলেটেড যেটা আছে টোটালটাই আপনি বাদ দেন, এটা আপাতত আমাদের এই পরীক্ষার জন্য দরকার নাই, লিখিত পরীক্ষার জন্য। এরপরে 75টা আমরা 26-এর সাথে অলরেডি আপনাদেরকে পড়িয়েছিলাম, ওই জন্য 75 নাম্বারটা কমিশন রিলেটেড জিনিসটা গুরুত্ব সহকারে পড়বেন, যে 4টা কারণে দেওয়ানি আদালত কি করতে পারে, কমিশন ইস্যু করতে পারে। ওভারঅল যদি আপনার একদম স্পেসিফিক বিধি নাম্বারগুলোও মনে না থাকে, সামারিটা যাতে আপনার মনে থাকে, যে এদের সময়সীমা ম্যাক্সিমাম 3 মাসই হয়, চাইলে অতিরিক্ত আরও পরবর্তীতে বাড়িয়ে দিতে পারে আদালত। তো ওই 26 নম্বর অর্ডারটা একটু দেখার চেষ্টা করবেন, যেটা আমাদের হ্যান্ড নোটও ছিল। তাহলে 75-এর সাথে যে কি কি 4টা কারণে আদালত কি করতেছে, কমিশন ইস্যু করতেছে, ওইগুলো একটু মনে করে পড়ার চেষ্টা করবেন। আর 88টা টিকা আকারে মনে রাখতে পারেন। কেন জানি মনে হচ্ছে যে এটা আপনার টিকা আকারে দিতে পারে, যে ইন্টারপ্লিডেড স্যুট বলতে আপনি কি বুঝেন। তো ওইটা আমরা বলেছি যে যেখানে যিনি মামলাটা দায়ের করতেছেন ওনার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, উনি জাস্ট মামলার কস্টটা দাবি করবেন, আর ওই বিবাদমান দুই পক্ষের মধ্যে উনি কোন পক্ষকে ওনার যে টাকা পয়সা হোক, কোনো ঋণের টাকা হোক, কোনো সম্পত্তি হোক, উনি যেটা হ্যান্ড ওভার করতে ইচ্ছুক তার কোনো দাবি নাই। তো ওই রকম ক্ষেত্রে আমাদের এই ইন্টারপ্লিডেড স্যুট বা স্বার্থবিহীন যে মোকদ্দমা 88-তে আসে, এইটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর আমাদের এই যে এডিআর বা মিউটেশন যেই জিনিসটা আছে, এডিআরের মধ্যে আমাদের মিডিয়েশনটা গুরুত্বপূর্ণ, আরবিট্রেশন রিলেটেড আমাদের কিছুই নেই। তবে যদি আপনার দেওয়া পরীক্ষা যদি চলে আসে যে এডিআর কাকে বলে, দেওয়ানি মামলায় এডিআর আলোচনা করেন, সেক্ষেত্রে জাস্ট 89-এর বি যে সালিশের বিষয়টা দিয়ে দিবেন। আর বেসিক জিনিসটা মনে রাখবেন যে আমরা সালিশ যখন করি তখন মামলাটা টোটালি আদালত থেকে তুলে নেওয়া হয়, আর মিডিয়েশন যখন করা হয় আদালত থেকে তুলে নেওয়া হয় না, আদালতের মধ্যেই থাকে, স্থগিত থাকে। এই দুটাই হচ্ছে মেন পার্থক্য। আপনি যদি যখন আরবিট্রেশনে যাচ্ছেন, ওই মামলাটা ওইখান থেকে 100% তুলে নেওয়া হয়, আর মিডিয়েশনটা মামলাটা ওইখানে চলমান থাকে, আদালতই কি করে আপনাকে সহযোগিতা করে যে মিডিয়েশন করেন। তো এই জন্য আরবিট্রেশনের ক্ষেত্রে মামলাটা তুলে নেওয়া হয় আদালতের অনুমতিক্রমে, পরবর্তীতে যদি আপনার আরবিট্রেশন না হয় আবার পুনরায় মামলাটা দায়ের করতে হয়। আর মিডিয়েশনের ক্ষেত্রে নতুন মামলা দায়ের করার দরকার হয় না, মামলা যেই স্তরে স্থগিত ছিল ওইখান থেকে কন্টিনিউ করে। জাস্ট এইটুকু মেইন পার্থক্য, এটা মনে রাখবেন। আর মিডিয়েশন কিভাবে করা লাগে, সময়সীমা, এই জিনিসটা কিন্তু আমরা পড়িয়েছি, এটা গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট আপনার যদি প্রতিটা সাবসেকশন মনে নাও থাকে, 89-এর এ এই জিনিসটা মনে রাখবেন, আর 89-এর সি হচ্ছে আপিল স্তরেও কি করা যায়, মিডিয়েশন করা যায়। অর্থাৎ 89-এর এতে যে নিয়ম কানুন এগুলাই পরিবর্তন সাপেক্ষে আপিল স্তরে প্রয়োগযোগ্য হবে। তাহলে এই দুইটা সেকশন মনে রাখবেন। 89-এর এতে হচ্ছে আমাদের অরিজিনাল মামলা চলাকালীন সময় মিডিয়েশন, আর 89-সি হচ্ছে আমাদের আর যে আপিল পর্যায়ে মিডিয়েশন, আর 89-এর বি ছিল আমাদের আরবিট্রেশন। যদি এডিআর আসে তাহলে জাস্ট সেকশন নাম্বারটা উল্লেখ করবেন, যে মামলার যে কোনো স্তরে কি করা যায়, যে কোনো পক্ষ চাইলে আরবিট্রেশনের জন্য আবেদন করতে পারে, আদালত মামলাটা তুলে নিয়ে আদালতের বাইরে সেটেলমেন্ট করার আদেশ দিতে পারেন। এতটুকুই থাকবে আমাদের আরবিট্রেশন বা সালিশের মধ্যে। আর মিডিয়েশন রিলেটেড যেহেতু টোটাল নিয়ম কানুনই এখানে দেওয়া আছে,
তো ওইটা সংক্ষেপে পড়ার চেষ্টা করবেন যে আদালত কি করবে যখনই লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ উপস্থিত থাকবে। তবে এই ক্ষেত্রে আবার একটা কন্ডিশন দেওয়া আছে, ওইটা কিন্তু মনে রাখবেন যে অর্থঋণ যে আদালত আছে, অর্থাৎ টাকা পয়সার জন্য ব্যাংকগুলো যে মামলাটা দায়ের করে অর্থঋণ আদালতের ক্ষেত্র ব্যতীত ওই জিনিসটা উল্লেখ করবেন। দেওয়ানি মামলা কিন্তু অর্থঋণ আদালত ব্যতীত, ওইটা আইনের মধ্যে সুস্পষ্টভাবে বলা আছে। তাহলে অর্থঋণ আদালত ব্যতীত অন্য মামলার ক্ষেত্রে জবাব দাখিলের পরে উভয় পক্ষ উপস্থিত থাকলে তখন আদালত কী করবে, বাধ্যতামূলকভাবে মিডিয়েশন করার জন্য একটা ডেট ফিক্স করে রাখবে। সেখানে কারা মিডিয়েটর হইতে পারবে, কারা হইতে পারবে না, আমরা বিস্তারিত পড়িয়েছি। যে কারা হইতে পারবে না ওই দুটা মনে রাখবেন, আপনার নিজের আইনজীবী হইতে পারবে না, আরেকটা হচ্ছে যিনি সরকারের লাভজনক পদে আছেন। এই দুইজন ব্যক্তি ছাড়া অন্যান্য ব্যক্তি যারা মিডিয়েশন সম্পর্কে এক্সপার্ট আপনার নিযুক্ত হইতে পারে। আর কাউকে না পাওয়া গেলে প্রতিটা জেলার মধ্যে জেলা জজের কাছে মিডিয়েটরের লিস্ট থাকে, সেখান থেকে যে কোনো একজনকে নিয়োগ করে দিবে। তো এই নিয়োগের সময়সীমাটা সংক্ষেপে মনে রাখবেন যে আপনারা কি করবেন, 10 দিনের মধ্যে আদালতকে লিখিত আকারে জানাবেন কাকে নিয়োগ করলেন। যদি আপনারা কাউকে খুঁজে না পান তাইলে পরবর্তী 7 দিনে আদালত ঠিক করে দিবে। ওই যাদেরকে ঠিক করবে তাদেরকে ম্যাক্সিমাম 60 দিন পর্যন্ত সময় দিয়ে দিবে, যে 60 দিনের মধ্যে উভয় পক্ষের মিডিয়েশন করে রিপোর্টটা জমা করেন, অ্যাওয়ার্ডটা জমা করেন। যদি তারা না পারে আরও অতিরিক্ত 30 দিন সময় বর্ধিত করে দেওয়া যেতে পারে। এরপরে হচ্ছে এটা জমা করার পরে পরবর্তী 7 দিনের মধ্যে আদালত ডিক্রিটা দিয়ে দিবে। সাবসেকশনগুলো যদি মনে নাও থাকে অ্যাটলিস্ট সময়সীমাটা আপনি সামারি করে লিখে দেওয়ার চেষ্টা করবেন। যদি প্রতিটা সাবসেকশন আপনি মনে যদি থাকে ভালো, আর না হলে নাই। এমন এর পরবর্তীতে যে অ্যাওয়ার্ডটা দেওয়ার পরে যে পরবর্তী 60 দিনের মধ্যে আদালত কি করবে, যে কোর্ট ফিটা দিয়েছিল সেই কোর্ট ফিটা ফেরত দেওয়ার জন্য একটা সার্টিফিকেট ইস্যু করবেন। ওই ইস্যুর 60 দিনের মধ্যে কি পাওয়া যাবে, টাকাটা ওই কোর্ট ফিটা ফেরত পাওয়া যাবে। এই মিডিয়েটর ডিক্রির বিরুদ্ধে কি চলবে না, ওই যাবতীয় জিনিসগুলো দিয়ে দিবেন। যে মিডিয়েশন ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল চলবে না, আপিল করার কোনো সুযোগ নাই। এবং আরেকটা হচ্ছে যে রিভিশনও চলবে না। এখানে কিন্তু কনফিউজিং জিনিসটা, আপিলও চলবে না, রিভিশনও চলবে না, তবে রিভিউ হইতে পারে, এটা মনে রাখবেন। মিডিয়েশন ডিক্রির বিরুদ্ধে রিভিউটা হইতে পারে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর যদি সমঝোতা সম্ভব না হয়, সমঝোতা না হয়, তাহলে মামলাটা যেই স্তর থেকে ছিল ওই স্তর থেকে কন্টিনিউ করবে। আর একটা কন্ডিশন হচ্ছে যদি ওই বিচারক নিজে মিডিয়েশন করেন আর যদি উনি ব্যর্থ হন তাহলে উনি মামলাটা শুনবেন না, উনি অন্য কোনো বিচারকের কাছে ট্রান্সফার করে দিবেন যিনি ওই মামলাটা শুনবেন। কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসবে, যে বিচারক চাইছে আপনাদেরকে বুঝাইতে আপনারা বুঝতেছেন না। তো উনি মামলাটা চললে ওনার একটা ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে যে আমি এত কষ্ট করলাম ওনারা দিল না। আর বিচারক যদি নিজে মিডিয়েটর করেন তার উপর কোনো খরচ দিতে হয় না, কস্ট দিতে হয় না। এই সামারিটা মনে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মিডিয়েশন থেকে যেরকমই প্রশ্ন আসুক আশা করা যায় যে আপনি এই মিডিয়েশনটা করতে পারবেন। তবে আরেকটা জিনিস মনে রাখবেন যে অনেক ক্ষেত্রে আপনার কনফিউজিং এটাও লাগতে পারে যে আপনি লিখিত জবাবের পর তো মিডিয়েশনটা বাধ্যতামূলক একটা শুনানি থাকবে, এর বাইরেও কি আপনি মিডিয়েশন করতে পারবেন কিনা। ধরেন যে আপনার ইস্যু সেটেল হয়েছে, এখন মিডিয়েশন করতে পারবেন কিনা। কথা হচ্ছে যে হ্যাঁ আপনি পারবেন, তবে কোর্ট ফি ফেরত পাবেন না। আপনি জাজমেন্ট দেওয়ার পূর্ব পর্যন্ত যে কোনো পর্যন্ত আপনি করতে পারেন, তবে কোর্ট ফিটা শুধুমাত্র যদি ওই যে লিখিত জবাবের পরে মিডিয়েশন স্তরে মিডিয়েশন করেন তবেই কোর্ট ফি ফেরত পাবেন। না হলে এর পরবর্তীতে আপনি মিডিয়েশন করতে পারেন, আইনগত কোনো বাধা নাই, বিচারক অনুমতি দিবে, তবে আপনি কোর্ট ফি ফেরত পাবেন না। এই বেসিক নলেজটা রাখবেন, তাহলে মিডিয়েশন রিলেটেড যে জিনিসটা আছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইটা একটু বুঝে বোঝার চেষ্টা করবেন। এরপরে 94 থেকে 95 এই দুটা সেকশন ছিল, মাঝখানে আরেকটা এবারে সংশোধনীতে যুক্ত হয়েছে। তো ওই 94তে আমাদের 5টা জিনিস আছে। মূলত এই 5টা জিনিস আমরা যদি বলি এগুলো দেওয়া হয়েছে কি কারণে, সাপ্লিমেন্টারি হিসাবে দেওয়া হয়েছে। মূলত হচ্ছে যে একটা মামলাকে ত্বরান্বিত করার জন্য বারবার সমন করা হচ্ছে, বাদী আসতেছে না, তো বাদীরে গ্রেফতার করে নিয়ে আসা হোক, তার সম্পত্তিকে কোপ করা হোক, ইনজাংশন দেওয়া হোক, অন্তর্বর্তী আদেশ দেওয়া হোক, এই রকম 5টা জিনিসের কথা বলা আছে। তো আপনি ওই 5টা দয়া করে একটু মুখস্থ রাখবেন যে 94তে কোন 5টা কাজ করা যায়। আর এইগুলা যদি কেউ কি করে কোনো প্রকার গ্রাউন্ড ছাড়া, ভিত্তি ছাড়া যদি ইনজাংশন নেয়, কাউকে গ্রেপ্তার করায়, সম্পত্তি কোপ করায়, তাহলে 95 বলতেছে কি করা যাবে, ওই ব্যক্তিকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা আদালত করতে পারে। আর 94 এই যেটা পরবর্তীতে যুক্ত করা হয়েছে, এইবারের এই যুক্ত করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে পূর্বে যেটা ছিল
দেওয়ানি মামলার ক্ষেত্রে বিচারকের কাছে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে আদেশ দেওয়ার কোনো অথরিটি ছিল না। যেমন ফৌজদারি মামলায় পুলিশকে সরাসরি আদালত আদেশ দেয় যে এটা করেন ওইটা করেন। দেওয়ানি মামলার ক্ষেত্রে আইনগত কোনো ভিত্তি ছিল না, তারপরও বিচারকরা আদেশ দিতেন। কিন্তু এইবার ওই ধারাটা যুক্ত করে স্পষ্ট করে দিয়েছে যে আদালত কি করতে পারে, দেওয়ানি আদালতও সরকারের যে কোনো অথরিটিকে যে কোনো একটা কাজ, তার ওই যে মামলা রিলেটেড, ডিক্রি জারি রিলেটেড যেটাই হোক, তারা সরকারি অথরিটিকে আদেশ দিতে পারে আপনি এই কাজটাতে সহায়তা করেন, অথবা এই বিষয়ে এতদিনের মধ্যে রিপোর্ট সাবমিট করেন, আমাকে আপ টু ডেট জানান। মূলত 94 এর কাজই হচ্ছে এটা, যে কাজটা বর্তমানে আদালতটা করতেছিল, অতীতে করতেছিল কোনো অথরিটি ছাড়া, ওই অথরিটিটা নিয়ে আসা হয়েছে এটার মধ্যে। এখন ফৌজদারি মামলার মতো দেওয়ানি মামলায়ও আদালত কী করতে পারবে, সরাসরি পুলিশকে নির্দেশ দিতে পারবে অথবা যে কোনো অথরিটিকে নির্দেশ দিতে পারবে। তাহলে এই কনসেপ্টটা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আপিল রিলেটেড যেটা আছে, লিখিত পরীক্ষার জন্য কোনো কাজের না, তারপরেও যদি কোনো প্রবলেমেটিক প্রশ্ন আসে, সেখানে 96 থেকে মোটামুটি 112 পর্যন্ত আপিলের কনসেপ্টটা আছে, আমরা পড়িয়েছি, ওইখানে অতিরিক্ত কিছু দেখার কাজ নাই। তবে আপনারা যেটা হচ্ছে যে রিভিউটা অবশ্যই অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন। রিভিউটা আমরা পড়িয়েছি যে রিভিউ জিনিসটা কি, কোন ক্ষেত্রে, 3টা ক্ষেত্রে আমরা রিভিউ করতে পারতেছি। পাশাপাশি এই রিভিউ রিলেটেড 47 অর্ডারে আমরা ওই যে রিভিউ দরখাস্ত মঞ্জুর হইলে কি হবে আর রিজেক্ট হইলে কি হবে, এটা ছাড়া আরও ওই 3টা কারণের বাইরে গিয়েও আমরা রিভিউ করতে পারি। নর্মালি নিয়ম হচ্ছে যেখানে আপিল করা যায় আপনি আপিল করেন নাই, রিভিউ দায়ের করবেন। এটা হচ্ছে একটা জিনিস। যেখানে আপিল দায়ের করা যায় না সেখানে রিভিউ দায়ের করবেন। আরেকটা ছিল আমাদের স্মল কজেস কোর্ট আদালতের যে রেফারেন্সগুলো, এগুলোর বিরুদ্ধে রিভিউ। কিন্তু যখন আমরা অর্ডার 47-এ পড়ব, সেখানে আমাদেরকে বলে যে একটা মামলা চলাকালীন সময় আপনার কাছে যেই সাক্ষীটা ছিল না, যেই দলিলটা ছিল না, এটা যদি আপনার মামলার রায় হওয়ার পরে আপনার কাছে আসে আর আপনার মনে হয় যে এর মাধ্যমে কি হবে, আপনার রায়টা পরিবর্তিত হইতে পারে, তখন আপনি কি করতে পারেন, বিচারকের কাছে রিভিউর আবেদনটা করতে পারেন ওই আদালতে। এই জিনিসটা মনে রাখবেন। এটা ছাড়া আমরা বিভিন্ন প্রকার আরও ভুলের কারণে 47-এ দেওয়া আছে যে, যেটা অলরেডি আমরা হ্যান্ড নোট কিন্তু দিয়ে দিয়েছি, যে কি কি কারণে রিভিউটা করা যায়। আর রিভিউর ক্ষেত্রে মনে রাখবেন, যিনি রিভিউর জন্য অ্যাপ্লিকেশনটা করলেন, তো ওই রকম ক্ষেত্রে বলে যে রিভিউর অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট হয় তাহলে আপিল করার কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু আদালত যদি গ্রহণ করে নেয়, অপরপক্ষ এর বিরুদ্ধে আপিল করতে পারবে। তাহলে রিভিউর দরখাস্ত যিনি দায়ের করলেন, ওটা যদি রিজেক্ট হয় আপিলের সুযোগ নাই, কিন্তু ওটা যদি গৃহীত হয় বিবাদী আপিল দায়ের করতে পারবে। এখন তাইলে জেনাটা রিজেক্ট হইল, রিভিউ আপিলের ক্ষেত্রে আপিল করার সুযোগ নাই, তো উনি কী করবেন, আপনি রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করছেন, আপনারটা রিজেক্ট হয়েছে, তাইলে আপনি রিভিশন দায়ের করতে পারবেন। তো রিভিউ রিলেটেড এই টোটাল প্যাকেজটা একটু দেখার চেষ্টা করবেন। আর 115টা একটু বুঝে পড়ার চেষ্টা করবেন যে রিভিশন, এখানে 2 প্রকারের রিভিশনের কথা বলা আছে। একটা হচ্ছে হাইকোর্ট রিভিশন, আর একটা হচ্ছে দায়রা জজ রিভিশন, আমাদের জেলা জজের রিভিশন। জেলা জজের রিভিশন বলতে শুধুমাত্র আমরা জেলা জজের কাছে রিভিশনটা দায়ের করতে, অ্যাপ্লিকেশনটা দিতে পারবো। অতিরিক্ত জেলা জজ সরাসরি রিভিশন করতে পারে না। জেলা জজ যদি কোনো রিভিশন রিলেটেড মামলা তার কাছে নিষ্পত্তির জন্য পাঠায়, উনি সেটা করতে পারেন। এখন তাইলে আমরা কোন মামলায় সরাসরি আমাদেরকে হাইকোর্টে যাইতে হবে রিভিশন করার জন্য, এইটা একটু মনে রাখবেন। যেই মামলার ডিক্রি আপিলযোগ্য না, যেই মামলার ডিক্রি আপিলযোগ্য না, ওই ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্টে করতে হয়। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা, ওইটা আপিলযোগ্য না, ওই ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে হাইকোর্টে যাইতে হবে। তাইলে আমরা ওই জেলা জজের কাছে কখন যাব, যেগুলো অর্ডারের আদেশের বিরুদ্ধে যদি আমরা রিভিশন করতে যাই, আমরা জেলা জজের কাছে যাব, আর ডিক্রি হইলে আমাদেরকে হাইকোর্টে যাইতে হবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। এটাই হচ্ছে মূল বিষয় আমাদের 115 রিভিশন। আর যেটা 144-এ আমরা রেস্টিটিউশনটাও পড়িয়েছি, যে প্রত্যার্পণ জিনিসটা কি। যে জিনিসটা আপনার ছিল আদালতের আদেশের কারণে অন্য পক্ষের কাছে গেছে, আপনি হায়ার ফোরামে গিয়ে আপিল করছেন অথবা রিভিশন করছেন, তার কারণে আপনার পক্ষে রায় আসছে। এখন আপনি ওই যে আদালতে কি করছিল, আপনার জিনিসটা অন্যজনকে দিয়ে দিছে, তার কাছে যে অ্যাপ্লিকেশনটা করেন, ওটাই হচ্ছে আমাদের রেস্টিটিউশনের কি দরখাস্ত। এই রেস্টিটিউশনের যেই দরখাস্তটা আছে, এটা কিন্তু আমাদের কি একটা ডিম ডিক্রি।
এই জিনিসটা হচ্ছে যে আদালতের কাছে আপনি অ্যাপ্লিকেশন দেন আপনার জিনিসটা যাতে আপনাকে ফেরত দেওয়া হয়, যেটা অলরেডি আমরা আপনাদেরকে হ্যান্ড নোট দিয়েছি 144, সেটা একটু দেখে নেবেন। আর 151 দেওয়ানি মামলার ক্ষেত্রে ইনহেরেন্ট যে ক্ষমতা, অন্তর্নিহিত ক্ষমতা জিনিসটা আমরা বুঝিয়েছি যে দেওয়ানি মামলায় প্রতিটা বিচারক এই অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু ফৌজদারি মামলায় শুধু হাইকোর্ট পারে। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে আমাদের মূল জিনিসটা যেটা হচ্ছে যে যেই আদালতে আপনার বিচারটা হচ্ছে, যে আইনের অধীনে আপনি মামলা দায়ের করছেন, ওই আইনের বাইরে গিয়ে এমন ক্ষমতা প্রয়োগ করতেছে যেই ক্ষমতাটা ন্যাচারালগতভাবে ওই যে দেওয়ানি আদালত তার কাছে আছে। অর্থাৎ আদালতের যেই প্রসেস আছে এগুলোকে কেউ মিসইউজ করতেছে, অপব্যবহার করতেছে, আদালতের আদেশটা কার্যকর করা যাচ্ছে না কারণ আইন নাই। তো এইগুলোকে কাউন্টার করার জন্য 151 অধীনে দেওয়ানি আদালত তখন কি করতে পারে, যে তাকে যে সৃষ্টি করা হয়েছে ন্যাচারালগত তার কাছে যে একটা ক্ষমতা আছে ওইটা প্রয়োগ করতে পারে। প্রয়োগ করে কি করতে পারে, তার পদ্ধতিগত যদি কোনো কেউ অ্যাবিউজ করে সেটাকে ঠিক করতে পারে। তার কোনো আদেশ যদি কেউ না মানে, যেখানে আইনের কোনো বিধান নেই, সেটাকে সে কার্যকর করাইতে পারে। তো এই জন্য এই 151টা গুরুত্বপূর্ণ, এটা একটু দেখার চেষ্টা করবেন। আদেশের ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাই। আদেশের ক্ষেত্রে সরাসরি 6 নম্বরে চলে যাবেন। 6 নম্বরে গিয়ে যে একটা হচ্ছে যে আমাদেরকে স্ট্রাইক আউট করা, অর্থাৎ হচ্ছে যে আমাদের অর্ডার 6 রুল হচ্ছে 16। এটা অবশ্যই আপনি পড়বেন, আমরা পৃথক করে পড়িয়েছি যে কখন আপনি কি করতে পারেন, প্লিডিং কর্তন করতে পারেন। আর 17তে হচ্ছে কখন আপনি প্লিডিং সংশোধন করতে পারেন। কর্তন করেন অপরজনেরটা আর সংশোধন করেন নিজেরটা। আর এই 17-র সাথে 18টাও একটু দেখে নেবেন, ওইখানে সময়সীমা বলা আছে যে আপনার প্লিডিংটা আপনাকে এত দিনের মধ্যেই সংশোধন করতে হবে, না হলে কিন্তু আপনি কি করতে পারবেন না, সংশোধনটা গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য এই অর্ডার নাম্বার 6 এর রুল হচ্ছে 16 আর 17-18, এই দুইটা পৃথকভাবে দেখবেন। একটা হচ্ছে প্লিডিং কর্তন, একটা হচ্ছে প্লিডিং সংশোধন। অর্ডার 7 এরপরে রুল 10টা আপনি সরাসরি, যদি আপনার পরীক্ষা নাও আসে, প্রবলেমেটিক জিনিস দিতে পারে। সেটা হচ্ছে যে একটা আর্জি আদালত ফেরত দেওয়ার কারণটা, আপনি আদালতে একটা আর্জি দিলেন, মামলাও চলতেছিল, হয়তো যে কোনো কারণবশত আদালত যদি এটা কি করে আপনাকে ফেরত দেয়, এই ফেরত দেওয়ার পিছনে আপনার অধিকারটা কি সেটা আমরা আলোচনা করেছি। ফেরত যদি দেয় আপনি চাইলে নতুন মামলা দায়ের করতে পারেন, অথবা আপনি এর বিরুদ্ধে আপিল দায়ের করতে পারেন। এরপরে যদি আমরা দেখি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে অর্ডার 7 রুল 11, যেখানে 4টা কারণ দেওয়া আছে এর কারণে আপনার মামলাটাকে খারিজ করা হয়। আর এই খারিজটা একটা ডিম ডিক্রি, এই জিনিসটা মনে রাখবেন। আর ডিক্রি যেহেতু, ডিক্রির বিরুদ্ধে আমরা আপিল দায়ের করতে পারবো। 96 ধারা বলা আছে যে প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। তাহলে আপনার যদি কি হয়, কোনো প্রকারভাবে মামলাটা খারিজ হয়, আপনি আপিল দায়ের করতে পারবেন। পাশাপাশি রুল 3 বলে যে খারিজ মানে এই না যে আপনি দ্বিতীয়বার মামলা দায়ের করতে পারবেন না। ওই খারিজ আদেশে যাই কিছু লেখা থাকুক, আপনি চাইলে নতুন করে মামলাও দায়ের করতে পারবেন। তাহলে খারিজের বিরুদ্ধে দুইটা প্রতিকার, একটা হচ্ছে আমরা যেহেতু এটা একটা ডিম ডিক্রি, 96-এর অধীনে আপিল করি। অথবা রুল 13 বলতেছে যে যাই কিছু লেখা থাকুক, বিচারক যে একটা জিনিস খারিজ করতেছে, উনি কিছু লিখিত তো দিবেন যে কি কারণে উনি খারিজ করতেছেন। বলতেছে ওইখানে যাই কিছু লেখা থাকুক, আপনি চাইলে 13-র অধীনে নতুন মামলা দায়ের করতে পারবেন। এরপরে আদেশ 8 থেকে শুধু যেটা আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে রুল 6টা দেখার চেষ্টা করবেন, যেখানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের সমন্বয় করাটা, সেট আপ করাটা, যে সেট আপ জিনিসটা কি। তো এইটা মনে রাখবেন, সেট আপের মূল বিষয়বস্তু হচ্ছে টাকা রিলেটেড। কেউ যদি টাকা দাবি করে কোনো মামলা করে, আর আপনি যদি তার কাছে আইনগতভাবে বৈধ আদায়যোগ্য কোনো টাকা পান, তাহলে আপনি লিখিত জবাবে ওই টাকাটা দাবি করেন। তখন আদালত ওই ব্যক্তির দাবি আর আপনার দাবি দুইটাকে সমন্বয় করে, যদি অবশিষ্ট থাকে অবশিষ্ট অংশ নিয়ে মামলা চলবে। ওইটাই হচ্ছে আমাদের সেট আপ বা সমন্বয় করা। এরপরে অর্ডার 9 থেকে শুধু দুইটা জিনিস দেখার চেষ্টা করবেন। অর্ডার 9 থেকে মূলত 4টা আমাদের রুলস আছে, তো 2টা থেকে 4টা হয়। একটা হচ্ছে যে আপনি একটা মামলা দায়ের করছেন, মামলা চলমান অবস্থায় যে কোনো কারণবশত মামলাটা কি হয়েছে, আপনার খারিজ হয়ে গেছে। নানা প্রকার কারণবশত আপনি উপস্থিত থাকেন নাই, বাদী থাকে নাই, বিবাদী থাকে নাই, খরচ দেন নাই, নানা প্রকার কারণবশত হইতে পারে যে আপনার মামলাটা খারিজ হয়েছে। এই খারিজ আদেশের বিরুদ্ধে আমরা কি করতে পারি, এই যে রুল 9-এর মধ্যে আমাদের দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে যে 30 দিনের মধ্যে আপনি করতে পারেন, আদালতকে সন্তুষ্ট করাইতে হয়, উপযুক্ত কারণ দেখাইতে হয় কেন আপনি উপস্থিত ছিলেন না।
তো যদি আদালত সন্তুষ্ট হয় আপনারা অ্যালাউ করতে পারে 9-এর অধীনে। আর 9A যুক্ত করে দিয়ে বলতেছে যে আদালতকে সন্তুষ্ট করানোর দরকার নাই, আপনি 9A-র অধীনে দরখাস্ত দিবেন, 1,000 টাকা কস্ট আরোপ করবেন, 1,000 টাকা খরচ জমা করবেন, আর এইটা 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা দিবেন, সাথে একটা এফিডেভিট দিবেন, যথেষ্ট। আপনার আদালতকে সন্তুষ্ট করানোর দরকার নাই যে কেন আপনি আসতে পারেন নাই। তাহলে আদালত সরাসরি ওই যেটা সে কী করছিল, খারিজ করে দিয়েছিল, সেটাকে পুনরুজ্জীবিত করে নেবে। তাহলে এই 9 নম্বরের 9 আর 9-এর এটা আমরা মনে রাখবো। আর এরপরে রুল 13 আর 13-র এই দুইটা মনে রাখবো। যখন একতরফা বিচার হয়, এক্সপার্টে ডিক্রি হয়ে গেছে, আপনি ছিলেন না, অপরপক্ষের উপস্থিতিতে একতরফা মামলার বিচার হয়ে গেছে, এখন ওই ডিক্রির বিরুদ্ধে আপনি কি করবেন? তাইলে যদি আপনার প্রশ্ন আসে যে একতরফা ডিক্রি কি, একতরফা ডিক্রির বিরুদ্ধে কি প্রতিকার, বা এর আগে বিভিন্ন পরীক্ষায়ও ছিল যে আপনি অসুস্থ ছিলেন, আপনি দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন, আপনি যাইতে পারেন নাই, তার কারণে একতরফা বিচার হয়ে গেছে, এখন আপনার জন্য সবচেয়ে সুইটেবল প্রতিকার কোনটা? এখানে দেখেন রুল 13-তেও প্রতিকার আছে, 13-র এতেও আছে। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 13-র অধীনে আপনাকে 1 মাসের মধ্যেই আবেদন করতে হয়, আদালতকে সন্তুষ্ট করাইতে হয়, উপযুক্ত কারণ দেখাইতে হয়, আদালত সন্তুষ্ট হইলে অ্যালাউ করবে, মানে ওই এক্সপার্টের ডিগ্রিটাকে রদ করে আপনার দরখাস্তটা এডমিট করবে। তো তাহলে রুল 3-তে হচ্ছে কি, আদালতকে সন্তুষ্ট করানোর একটা বাধ্যবাধকতা আছে। আর পরবর্তীতে সরকার রুল এই যে 13-র যুক্ত করে দিয়ে বলতেছে যে আদালতকে সন্তুষ্ট করানোর দরকার নাই, আপনি 3,000 টাকা কস্ট পরিশোধ করেন। 3,000 টাকা যদি আপনি দেন, 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা করবেন, তাহলে সরাসরি ওই ডিগ্রিটা রদ হবে, আপনার অ্যাপ্লিকেশনটা গৃহীত হবে। তাহলে আপনার জন্য সুইটেবল কোনটা? 3,000 টাকা আপনি দিবেন, সরাসরি রদ, কোনো প্রকার বাট কিন্তু আদালতকে বোঝানোর কোনো কারণ নেই। তো এটা থেকে অনেকবারই প্রশ্ন এসেছে। তাহলে এই রুল 9 থেকে আপনি টোটাল দুইটা জিনিসে মনে রাখতেছেন। একটা হচ্ছে যদি আপনার কোনো মামলা খারিজ হয় তাইলে প্রতিকারটা কি, আর যদি আপনার মামলাটা একতরফা ডিক্রি হয়ে যায় তাইলে প্রতিকার কি। তাহলে মামলা খারিজ হইলে আমরা পাইলাম 30 দিনের মধ্যে সন্তুষ্ট করাইলে আদালত চাইলে আপনারটা কি করতে পারে, রদ করতে পারে। আর 1,000 টাকা দিলে আদালতকে সন্তুষ্ট করানোর দরকার নেই, সরাসরি রদ করবে। আর একতরফা ডিক্রি হইলে রুল 13-তে চলে যাব। আর যদি আমরা 3,000 টাকা পরিশোধ করি, আদালতকে সন্তুষ্ট করানোর দরকার নেই, সরাসরি আপনি অ্যাপ্লিকেশন দিবেন, ওই এক্সপার্টের ডিগ্রিটা রদ হয়ে পুনরায় কী হবে, তার বিচার প্রক্রিয়া শুরু হবে। এরপরে 10, 11, 12 যা কিছু আছে মোটামুটি আমাদের দরকার নাই, সরাসরি 14 নাম্বার যেই অর্ডারটা যাবেন, এটা আমরা বিস্তারিত পড়িয়েছি আপনাদেরকে। ওই 14-তে ইস্যু গঠন প্রক্রিয়াটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে দেওয়ানি মামলায় কীভাবে ইস্যু গঠিত হয়, ইস্যুগুলা কত প্রকার হইতে পারে, ইস্যু অফ ফ্যাক্ট, ইস্যু অফ ল হইতে পারে। এরপরে আমরা দেখিয়েছি যে ইস্যুগুলা কতক্ষণ পর্যন্ত কর্তন করা যায়, সংশোধন করা যায়। ওইখানে আমরা দেখিয়েছি যে যদি কোনো জায়গায় দেখা যায় যে ইস্যু অফ ল এবং ইস্যু অফ ফ্যাক্টের মধ্যে এমন একটা ইস্যু আছে যেটা হচ্ছে যে ইস্যু অফ ল ডিসাইড করলে মামলায় ডিসাইড হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে বাকি ইস্যু বাদ দিয়ে প্রথমে ইস্যু অফ ল এর উপরে একটা কি হইতে পারে, শুনানি হইতে পারে। যেমন মামলাটা তামাদিতে বারিত কিনা, এটা যদি ডিসাইড হয়ে যায়, মামলার সাক্ষ্য প্রমাণ নিয়ে কোনো লাভ নাই, কারণ যে মামলাটা তামাদিতে বারিত ওইটার বিষয়ে সাক্ষ্য গ্রহণ করে আদালতের সময় নষ্ট করে লাভ নাই। তো ওই রকম ক্ষেত্রে আদালত কী করতে পারে, সর্বপ্রথম ওই আইনগত বিষয়টার উপরই শুনানি করতে পারে। তারা দেখাইতে পারে যে এটা যে মামলাটা তামাদিতে বারিত বা বারিত না, বারিত হইলে টোটাল মামলাই সেখান থেকে শেষ, আর বারিত না হইলে কন্টিনিউ করবে। তো রুল 14টা মোটামুটি সম্ভবত 5টার মতো জিনিস দেওয়া আছে, আমরা সামারি করে 4টা আপনাদেরকে পড়িয়েছিলাম, ওই 4টা একটু দেখার চেষ্টা করবেন ইস্যু গঠন রিলেটেড। এরপরে এর পরবর্তী যেগুলো দেওয়া আছে আমাদের 17, 18, 19, 20, 21, তো মূলত এখান থেকে আসার মতো কোনো প্রশ্ন নাই, তারপরেও হয়তো প্রবলেমেটিক কিছু আসতে পারে। তো এগুলো আর নতুন করে না পড়ে যেগুলো এমসিকিউর জন্য যে কয়েকটা আমরা পড়িয়েছিলাম ওইটা জাস্ট একটু দেখতে পারেন, না হলে টোটালটা বাদ দেন। আর 26টা অলরেডি আমরা বলে দিয়েছি যে 75 ধারার সাথে কমিশন রিলেটেড জিনিসটা একটু পড়ার চেষ্টা করবেন। এরপরে সরাসরি চলে যান আপনি 39 নম্বর আদেশে, নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে 1 থেকে নিয়ে 5-এর পর্যন্ত, এটা অবশ্যই পড়বেন। এখান থেকে আপনার আরজি মুস্তাবিদা আসতে পারে, অথবা নিষেধাজ্ঞা কি, অস্থায়ী নিষেধাজ্ঞা কখন পাবো, অন্তর্বর্তী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্যটা কি, সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেওয়া যাবে কি না, এই জিনিসটা টোটাল পৃথক আমরা পিডিএফ দিয়েছি, সেখান থেকে দেখবেন। মূল কথাটা হচ্ছে যে যখনই আমরা কোনো মামলা দায়ের করি,
আর ওই মামলার মধ্যে আদালত যদি দেখে যে নালিশি যে সম্পত্তিটা আছে এটা ড্যামেজ হবে, এটা ক্ষতিগ্রস্ত হবে, এটা অ্যালিনিয়েশন হবে, মানে কোনো পক্ষ সেটাকে অন্য কোনো জায়গায় অবসায়ন করতে পারে, অথবা কি করতে পারে, যদি বিবাদী কোনো প্রকার হুমকি দেয়, থ্রেট দেয় যে সম্পত্তিটা সে ধ্বংস করে দিবে অথবা সেটা সে অবসায়ন করবে পাওনাদারকে ঠকানোর জন্য, তাহলে এটা একটা গ্রাউন্ড হইতে পারে নিষেধাজ্ঞার। অথবা কোনো চুক্তি ভঙ্গের ক্ষেত্রে চুক্তি ভঙ্গ রোধ করার জন্য আমরা নিষেধাজ্ঞার আবেদন করতে পারি। কেউ যদি ভঙ্গ করে তাহলে ম্যাক্সিমাম তাকে 6 মাস পর্যন্ত জেলে রাখা যায়, তার সম্পত্তি কোক করা যায়, কোককৃত সম্পত্তি 1 বছর পর্যন্ত কোক থাকবে। যদি এর পরেও সে কন্টিনিউ করে এই নিষেধাজ্ঞা ভঙ্গটা, তাহলে কি করতে পারবো আমরা, আদালত তার সেই সম্পত্তি বিক্রি করে দিয়ে এই ব্যক্তির যে ক্ষতিটা হয়েছে এর ক্ষতিপূরণ সেখান থেকে পোষানো যাবে। আর এক পক্ষ যদি নিষেধাজ্ঞা পেয়ে যায়, অন্য পক্ষের কি অধিকার, তো সেক্ষেত্রে আমরা দেখিয়েছি যে রুল 4-এ দেওয়া আছে, রুল 4-এর অধীনে আপনি ওই নিষেধাজ্ঞাটা বাতিলের আবেদন কিন্তু করতে পারবেন। অথবা আপনি চাইলে কি করতে পারবেন, আদেশ 43 বলতেছে যে নিষেধাজ্ঞার যে আদেশটা আসতেছে এটা আপিলযোগ্য, আপনি চাইলে আপিলও দায়ের করতে পারবেন। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিকারটা কি, বেসিক প্রতিকার হচ্ছে দুইটা। রুল 4-এর অধীনে আপনি এটা সেট অ্যাসাইড করার দরখাস্ত দিয়ে দেন, অথবা আপনি আপিলে চলে যান, যেটা আপনার খুশি। সেট অ্যাসাইডের দরখাস্ত একই আদালতে দেওয়া হয়, আর আপিলের দরখাস্তটা হায়ার ফোরামে দেওয়া হয়। এখন আপনাকে ডিসাইড করতে হবে কোনটা আপনি করবেন। তাহলে প্রতিকার হচ্ছে আমাদের দুইটা। আর এই পাশের এটার মধ্যে আমাদের অ্যাড ইন্টেরাম মানে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেওয়া আছে। সরকারের বিরুদ্ধে নর্মালি দেওয়া যায় না, সরকারি আইনজীবী বা আইনজীবী কর্তৃক নিযুক্ত ব্যক্তিকে নোটিশ দিয়ে তার বক্তব্য শোনা ছাড়া সরকারের বিরুদ্ধে অ্যাড ইন্টেরাম দেওয়া যায় না। তবে দেওয়া যাইতে পারে, কখন পারে, ওই যে যেটা পাবলিক ইন্টারেস্ট, পাশাপাশি সরকারি কোনো উন্নয়ন সংস্থার কোনো কাজ, এগুলোকে যদি ক্ষতি না করে তবেই দেওয়া যাবে, তবে নর্মাল ক্ষেত্রে দেওয়া যায় না, এটা মনে রাখবেন। আর প্রাইভেট পার্টি হইলে ওদের ক্ষেত্রেও দেওয়া যায় না, তবে আপনারা প্রমাণ করতে হবে। আদালত যদি এই অন্তর্বর্তী ইনজাংশনটা না দেয়, তাহলে যেই উদ্দেশ্যে আপনি মামলা দায়ের করতেছেন এটাই ডিফিট হবে, মানে কোনো লাভ নাই। আপনি যেই সম্পত্তি উদ্ধারের মামলা দায়ের করতেছেন উনি ওইটা আরেকজনের কাছে বিক্রি করে দিবে অলরেডি। তো ওই ক্ষেত্রে আপনার অবস্থাটা আদালতে প্রমাণ করতে হবে, তখনই আদালত দিবে, নাইলে নর্মাল ক্ষেত্রে দিবে না। আর অ্যাড ইন্টেরামটা হচ্ছে বিবাদী আসে যেদিন জবাব দাখিল করবে, এই জবাব দাখিল করার পর থেকে 7 দিনের মধ্যে এটা ডিসাইড হবে যে এই অ্যাড ইন্টেরাম কন্টিনিউ করবে না করবে না। যদি অপরপক্ষ আসার পর এটা নিয়ে কোনো প্রকার শুনানি না হয়, কোনো কিছু না হয়, তাহলে এটা বাতিল বলে গণ্য হবে। আর শুনানি হইলে সেটা শুনানির পর্যায়ে আদালত দেখবে তখন পরবর্তী কী ধাপে যাওয়া যায়। তাহলে এই নিষেধাজ্ঞাটা ভালো করে পড়বেন 1 থেকে 5 পর্যন্ত। বাকি অন্যান্য আদেশগুলা আপনি বাদ দেন, দরকার নাই। তো এইটা ছিল আমাদের জাস্ট দেওয়ানি কার্যবিধি থেকে শেষ সময়ের এই জিনিসটা দেখা ছাড়া আপনি যাবেন না। আপনার সময় আছে, আরোগুলো পড়েন, কোনো সমস্যা নাই। এরপরে চলে আসি আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং যেহেতু দেওয়ানি কার্যবিধি থেকে মিলেই টোটাল 3টা প্রশ্ন থাকবে, 2টা অ্যান্সার করতে হবে। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে এইবারের জন্য গুরুত্বপূর্ণ যদি আমরা বলি 9 নম্বর ধারাটা, যে 9 নম্বর ধারায় হচ্ছে যে যে ক্ষেত্রে আপনাকে কেউ কী করছে আইনগত পদক্ষেপ ছাড়া অথবা আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে বেদখল করছে, সে যে ক্ষেত্রে আপনার মালিকানা নাই, সেক্ষেত্রে আপনি 9 ধারায় যাইতে পারেন। অলরেডি আমরা পড়িয়েছি 2টা কন্ডিশন, আপনার ইচ্ছার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ছাড়া যদি জমির মালিকও আপনাকে বেদখল করে তাহলেও আপনি তার বিরুদ্ধে এই 9 ধারা যাইতে পারবেন, সরকারের বিরুদ্ধে যাইতে পারবেন না। এ ধারার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না, রিভিউ দায়ের করা যায় না। প্রতিকার আমাদের কি, একটু আগে আমরা পড়লাম 115 ধারার অধীনে সিপিসির আমরা হাইকোর্টে রিভিশন দায়ের করতে পারবো। এটাই হচ্ছে জাস্ট আমাদের একটা প্রতিকার 9 ধারার বিরুদ্ধে। এরপরে গুরুত্বপূর্ণ যদি আমরা বলি, এরপরে 12 আর 21-এর এটা একসাথে মিলিয়ে পড়ে নেবেন যে চুক্তি প্রবল জিনিসটা কি, একটা বায়না চুক্তি প্রবলের কন্ডিশনটা কি, আদালত কোন কোন ক্ষেত্রে চুক্তিটা প্রবল করতে পারে। তো টোটাল প্যাকেজের অ্যান্সার আমাদের 2টা সেকশন, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 21-এর। তো 12তে বলে যে আদালত কি করতে পারে, 4টা ক্ষেত্রে 4টার যে কোনো একটা কন্ডিশন যদি আমরা ফুলফিল করতে পারি ওই চুক্তিটা প্রবল করে দিতে পারে। যে ক্ষেত্রে আমরা দেখাইতে যদি পারি যে চুক্তিটা কোনো প্রকার ট্রাস্টের বা জিম্মার অন্তর্ভুক্ত জিনিস, অথবা এই চুক্তিটা যদি প্রয়োগ করা না হয় যে ক্ষতি হবে তার মানদণ্ড নাই,
যেই ক্ষতি হবে তা পেকুনারি যে কম্পেনসেশন দিয়ে তার এডিকুয়েট রিলিফ হবে না, অথবা ক্ষতিপূরণই পাওয়া যাবে না। আর আদালতের একটা প্রিজাম্পশন হচ্ছে যে যদি ইমুভেবল প্রপার্টি হয় এর বিপরীতে আর্থিক ক্ষতিপূরণ যথাযথ না, আর মুভেবল প্রপার্টি হইলে আর্থিক ক্ষতিপূরণ যথাযথ। তাইলে 12তে এই জিনিসটা অবশ্যই পড়বেন। আর 21-এর এটা একটু মনে রাখবেন যে যদি ওইটা জমি জমা রিলেটেড কোনো চুক্তি হয় তাহলে বায়না চুক্তিটা অবশ্যই লিখিত এবং রেজিস্ট্রেশন আইন কর্তৃক রেজিস্ট্রিকৃত হইতে হবে, এই একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হচ্ছে যে মামলা দায়ের করার সময় ওই দলিলে উল্লেখিত বাকি টাকা আদালতে জমা করতে হবে। এই দুটা কন্ডিশন ফুলফিল করতে হবে। এটাই হচ্ছে আমাদের চুক্তি প্রবল রিলেটেড টোটাল প্যাকেজ। এর পাশাপাশি আপনি আরেকটা জিনিস যেটা দেখতে পারেন সেটা হচ্ছে 22 নাম্বারটা একটু দেখে রাখবেন, যে আদালতের যে বিবেচনামূলক ক্ষমতাটা বলা হয়েছে, যে কোন দুইটা ক্ষেত্রে আদালত কি করে ওই ক্ষমতাটা প্রয়োগ করে ডিক্রি প্রদান করে না, আর একটা ক্ষেত্রে ডিক্রি প্রদান করে। 22টা একটু দেখে নেবেন, বাকিগুলো আপাতত যা পড়ছেন এটার মধ্যেই থাকে। এরপরে আমরা 31 ধারাটা ভালো করে পড়বেন, যে দলিল রেকটিফিকেশন বা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট জিনিসটা কি, এটা কিভাবে করা হয়, কত টাকা প্রয়োজন পড়ে, তামাদি কতদিন, টোটাল প্যাকেজটা আপনার মনে রাখতে হবে। শুধুমাত্র এখানে পড়লে চলবে না, ওই তামাদি আইনের আপনি 96 অনুচ্ছেদটাও নিয়ে আসবেন, যে 3 বছরের মধ্যে ভুলের ক্ষেত্রে আমরা 31 ধারার অধীনে কি করব, মামলা দায়ের করব। কন্ডিশন হচ্ছে দুইটা, হয় আপনি প্রতারণা হয়েছে এটা প্রমাণ করবেন, অথবা আপনাদের উভয় পক্ষের ভুল হয়েছে। মামলা কারা দায়ের করতে পারবে, পক্ষের যে কোনো ব্যক্তি, অথবা ওই পক্ষ থেকে যারা ইন্টারেস্ট আসবে ওই পক্ষের রিপ্রেজেন্টেটিভ ইন্টারেস্টরা মামলা দায়ের করতে পারবে। আর আদালতের প্রতি একটা কন্ডিশন হচ্ছে, আদালত যখন এই একটা রেকটিফিকেশন করবে তখন সে অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবে যে এই রেকটিফিকেশনের মাধ্যমে যাতে তৃতীয় কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, মানে অপর পক্ষের ক্ষতি করে তৃতীয় কোনো পক্ষের ক্ষতি করে কোনো দলিল রেকটিফাই করা যাবে না। এই কন্ডিশনটা আমরা একটু মনে রাখবো। এরপরে 42 নাম্বারটা একটু মনে রাখবেন, যে ঘোষণামূলক যে জিনিসটা বা ঘোষণামূলক ডিক্রির ক্ষেত্রে আমাদের অনেক কনফিউশন আছে। তো ঘোষণামূলক ডিক্রির ক্ষেত্রে মূল কথা যেটা হচ্ছে যে যেইখানে আপনার কোনো একটা অধিকার অর্জিত হয়েছে, সম্পত্তি হোক অথবা লিগ্যাল ক্যারেক্টার হোক, সম্পত্তি হোক অথবা লিগ্যাল ক্যারেক্টার হোক, যেখানে অলরেডি বিদ্যমান আছে যে হ্যাঁ আপনি একজন প্রফেসর, আপনি একজন সাংবাদিক, আপনি সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তি, কিন্তু অন্য পক্ষ অস্বীকার করতেছে, আপনাকে আপনার কাজ করতে দিচ্ছে না, অথবা একটা সম্পত্তির আপনি মালিক, সম্পত্তি আপনার দখলে আছে, অন্য পক্ষ বলতেছে যে এটা আপনার সম্পত্তি না। তাহলে 42 ধারার মূল কন্ডিশন হচ্ছে ওই অধিকারটা অলরেডি আইনগতভাবে আপনার। 42 ধারা আপনার অধিকার ঘোষণা করা হয় না, আপনার যে অধিকার অলরেডি আছে ওইটাকে ঘোষণা করা হয়, এটুকু মনে রাখবেন। যেমন আপনি যদি যে কোনো চাকরির ইন্টারভিউ দেন, তারা যদি আপনারা গেজেট না করে, যদি আপনার কি করা হয়, আপনাকে যদি অ্যাপ্লিকেশনটা যদি না পাঠায়, যে আপনি জয়েনিং লেটার যদি না পাঠায়, সেক্ষেত্রে আপনি কখনোই মামলা করে ঘোষণা পাইতে পারেন না যে আপনি ওইখানে একজন চাকরিজীবী। যখন তারা আপনারা এইটা পাঠাবে, আপনি জয়েন করবেন, তারপরে কাজ করতে দিবে না, তখন আপনি ঘোষণা চাইতে পারবেন। তো এই জন্য 42 ধারার মূল কনসেপ্ট হচ্ছে যেই অধিকার আইনগতভাবে আপনার প্রতিষ্ঠিত, যেই লিগ্যাল ক্যারেক্টার আইনগতভাবে প্রতিষ্ঠিত, ওইটা যদি কেউ অস্বীকার করে ওইটাকে আপনি ঘোষণা করতে পারবেন। আর হচ্ছে সম্পত্তির একটা অধিকার। তবে এই 42 ধারা যখন পড়তে যাবেন সেক্ষেত্রে প্রথম লাইনে বলতেছে যে আপনাকে আর ফার্দার রিলিফ চাইতে হবে না। এখন এইটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আপনার জমি আছে এরকম, এই জমির উপর দিয়ে অপরপক্ষ বা গ্রামবাসী চলাচল করে, এখন সম্পত্তি আপনার, তারা চলাচল করে, এখন তারা বলতেছে আমাদের এইটার উপর অধিকার আছে, আমরা চলবো, এখন আপনি কি করবেন। তো নর্মাল এখানে আমাদের কনফিউশনটা চলে আসে যে আমরা তাইলে একটা নিষেধাজ্ঞার মামলা করব তারা যাতে না চলে, কিন্তু 42 ধারা বলতেছে যে আপনার নিষেধাজ্ঞার দরকার নাই। দ্বিতীয় অংশ বলতেছে ফার্দার রিলিফ চাইতে হবে না, আপনার যেহেতু সম্পত্তিটা আপনারই দখলে আছে, আপনি একটা ঘোষণা চান তাদেরকে বিবাদী করে, এতটুকুই যথেষ্ট। আদালত তাদেরকে বলে দিবে যে এইখানে আপনি যে অধিকারটা দাবি করতেছেন এই অধিকারটা এখানে আপনার নাই। তো এই জন্য আপনার ফার্দার কি চাইতে হবে না, ইনজাংশনটা চাইতে হবে না। তাহলে যখনই পথে চলার অধিকার বা অন্য কিছু অধিকার কেউ চাবে, তখন আমরা ইনজাংশন মামলা করব না, আমরা 42 ধারা ঘোষণামূলক মামলা করব। এটা বলতেছে যে 42 ধারা যে উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মধ্যে এই জিনিসটা আমাদেরকে বুঝিয়েছে। তবে আবার পরবর্তীতে প্রোভাইজো যুক্ত করে দিয়ে বলতেছে যে কি, যদি সাবসিকুয়েন্ট রিলিফের দরকার হয়, আপনি যদি সেটা না চান,
তাহলে আবার 42 ধারা আদালত কোনো ঘোষণা দিবে না। কেমন? যেমন আমরা বললাম যে সম্পত্তি আপনার অধিকার তো অর্জিত হয়েছে, কিন্তু সম্পত্তিটা আপনার দখলে নেই। এখন আপনার অধিকার অর্জিত হয়েছে, যে সম্পত্তি আপনার দখলে নাই, তখন আপনি 42 ধারায় মামলা করলে যখন অপরপক্ষ আসে বলবে যে বাদীর তো সম্পত্তি দখলে নেই, তখন আদালত দেখবে যে না, এখানে আপনার সাবসিকুয়েন্ট রিলিফেরও দরকার ছিল, যে আপনি চাইতে হইতো যে আমাকে ওই সম্পত্তির দখলও করে দেওয়া হোক, মানে আপনাকে 8 ধারায় মামলা করার দরকার ছিল। তখন আদালত আপনার 42 ধারায় মামলাটা খারিজ করবে, যে না, আপনি কি করেন নাই, যথাযথ প্রতিকার চেয়ে মামলা দায়ের করেন নাই, আপনি প্রতিকার পাইতে পারেন না। তাহলে 42 ধারা যদি আমরা সামারি করি, আমরা দুইটা জিনিসের জন্য ঘোষণা করব। একটা হচ্ছে একটা লিগ্যাল ক্যারেক্টার যদি আমাদের অর্জিত হয়, কেউ যদি অস্বীকার করে, একটা সম্পত্তি যেখানে আমাদের লিগ্যাল ক্যারেক্টার আছে, সম্পত্তির অধিকার কেউ যদি অস্বীকার করে, আমরা 42 ধারায় ঘোষণামূলক মামলা দায়ের করব। আর 43-এ আমাদেরকে বলে যে এই ঘোষণাটা শুধুমাত্র বাদী বিবাদী এবং তাদের থেকে যারা ইন্টারেস্ট নিয়ে আসবে রিপ্রেজেন্টেটিভ, এদের উপরই প্রযোজ্য হবে। পাবলিক এট লার্জের জন্য ওই জাজমেন্টটা প্রযোজ্য না। তাহলে 42টা আমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 52 থেকে 57 ইনজাংশন রিলেটেড যেই যা কিছু আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রিভেন্টিভ রিলিফ পড়ব। আমরা পড়িয়েছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে প্রিভেন্টিভ রিলিফ কাকে বলে, কিভাবে দেওয়া হয়, কখন গ্রান্ট করা হয়, কখন হয় না। তাহলে 52তে আমাদেরকে সরাসরি বলে যে প্রিভেন্টিভ রিলিফ দেয় ইনজাংশনের মাধ্যমে। 53তে বলে যে ইনজাংশনটা হইতে পারে অস্থায়ী, ইনজাংশনটা হইতে পারে স্থায়ী। অস্থায়ী মানে আদালত একটা নির্দিষ্ট সময়ের জন্য অথবা পরবর্তী শুনানি পর্যন্ত। আর এটা নিয়ন্ত্রিত হয় আমাদের সিপিসি দ্বারা, যেটা আমরা পড়ে আসলাম। আর স্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে কি, যে ফাইনালি আদালত ডিক্রির মাধ্যমে এক পক্ষের অধিকার চূড়ান্ত করে কি করে, যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। তো ওইটার ক্ষেত্রে 54তে আমাদের 5টা কারণ বলে দেওয়া আছে, যে এই 5টা ক্ষেত্রে আদালত ইনজাংশন গ্রান্ট করতে পারে। আর 56তে আমাদের 11টা কারণ দেওয়া আছে, যে এই রকম ক্ষেত্রে আদালত গ্রহণ করতে পারে না। ওই কারণগুলো আমরা একটু মনে রাখবো। আর 55-এ আমাদেরকে বলে যে আদালত যদি কি করে, কোনো প্রকার এই যে চিরস্থায়ী ইনজাংশনের মামলা কেউ করার পরে যদি দেখে যে এইখানে ইনজাংশন দিলে তো হবে না, এক্ষেত্রে কিছু একটা কাজও করতে হবে, আর আদালত যদি এটা করার অধিকার রাখে, তাইলে আদালত ওই ব্যক্তিকে ওই কাজটা করার আদেশ দিবে। যেমন কেউ আপনার বাড়ি তৈরি করে আপনার বাড়ির সামনে ওয়াল তুলে আপনার এদিকে চলাচলের রাস্তা বন্ধ করে দিছে। এখন আদালত তাকে তো 1 নম্বর তো বারণ করবে সে যাতে আপনার এদিকে আর ওয়াল না উঠায়, দ্বিতীয়ত যতটুকু ওয়াল সে উঠাইছে এটা যাতে সে ভেঙে ফেলে। তাহলে আদালত এই যে আদেশটা দিচ্ছে, এটাকে বলি আমরা ম্যান্ডাটরি বা আদেশমূলক হচ্ছে আমাদের নিষেধাজ্ঞা। আর 57-এ আমাদেরকে বলে যে যে কোনো চুক্তি যদি কি হয়, দুইটা জিনিসের কম্বিনেশন দ্বারা গঠিত হয়, হাঁ সূচক এবং না সূচক, চাই সেটা প্রকাশ্যভাবে হোক অথবা ইঙ্গিতবহভাবে হোক। যেমন আপনি একজন সিঙ্গারের সাথে চুক্তি করলেন 1 বছর সে আপনার এই নির্দিষ্ট প্রতিষ্ঠানের হয়ে গান করবে, তো এটা হচ্ছে হাঁ সূচক। তার বিপরীতে আমরা বলতে পারি যে এই 1 বছর সে অন্য কোথাও কি করবে না, গান গাইবে না, তার জন্য তাকে টাকা পয়সা দিচ্ছেন। এখন 6 মাস পরে সে আসে বলতেছে আমি আর গান গাইবো না, তো আপনার প্রতিকার কি? তো 57 বলতেছে আপনি যখন এরকম মামলা দায়ের করবেন, তখন আদালত কি করতে পারে, যদিও তাকে আপনার এই অনুষ্ঠানের জন্য গান গাইতে বাধ্য করতে পারবে না, যেহেতু এটা তার একটা পার্সোনাল স্কিল, আদালত তাকে নেগেটিভ চুক্তি পালনে বাধ্য করতে পারবে। মানে আগামী ওই যে 1 বছর যেটা আছে সেটা সে অন্য কোথাও গান গাইতে পারবে না। তো এইটা হচ্ছে আমাদের 57। তো এই জন্য 52 থেকে 57টা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, ইনজাংশন রিলেটেড জিনিসটা। তো এটাই ছিল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। আশা করি অবশ্যই আপনাদের জিনিসগুলো জানা থাকার কথা। এরপরে আমরা চলে যাব আমাদের সবচেয়ে সহজ যে সাবজেক্ট, সেটা হচ্ছে তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট। আশা করব আপনারা দেখার সাথে সাথে কিছুটা হইলেও বোঝার চেষ্টা করবেন যে ওই সেকশনে কি আছে। তামাদি আইনের মধ্যে আমরা যদি বলি, তামাদি আইনের ক্ষেত্রে 3 ধারা আছে, তো এটা পড়ার কিছু নেই, এটা হচ্ছে বুঝার জিনিস, যে নির্দিষ্ট সময়ে মামলা দায়ের না করলে খারিজ হয়, এটা পড়ে তো কোনো লাভ নাই। এর যে ব্যতিক্রমগুলো দেওয়া আছে ওইগুলো আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু লিখিত পরীক্ষার জন্য আপনার গুরুত্বপূর্ণ 5 নম্বরটা, যে আদালত কোন কোন ক্ষেত্রে সময় বর্ধিত করে দিতে পারে, কি কারণে বর্ধিত করে দিতে পারে, বিলম্ব মওকুফ জিনিসটা কি, সাফিসিয়েন্ট কজ জিনিসটা কি, কন্ডোনেশন অফ ডিলে কে, কোন কোন মামলায় আদালত কি করবে না, সময় বর্ধিত করবে না,
অথবা সময় বর্ধিতকরণের এই 5 ধারা বিশেষ আইনে প্রযোজ্য কিনা, এরকম অসংখ্য প্রশ্ন কিন্তু হইতে পারে। তো তামাদি আইনের 5 ধারার মূল কনসেপ্ট আমরা বুঝাইছি, যেটা যে দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারি ছাড়া আইনের জগতে যত অ্যাপ্লিকেশন আছে সমস্ত ক্ষেত্রে আপনি যদি উপযুক্ত আপনার কাছে কোনো কারণ থাকে আর ওই কারণটা শুনে আদালত যদি সন্তুষ্ট হয়, আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে আদালত চাইলে ওই সময়টা বর্ধিতকরণ করে দিতে পারে। তবে আপনি পরীক্ষা লেখার সময় অবশ্যই যে করবেন, ওই 5 ধারায় যে 5টা কারণের কথা বলা আছে, যে আপিলের ক্ষেত্রে লিভ টু আপিল, রিভিশন, রিভিউ, অন্যান্য দরখাস্ত, ওইটা উল্লেখ করবেন যে এই 5টা ক্ষেত্রে আদালত কি করতে পারে, সময়টা বর্ধিতকরণ করে দিতে পারে। তাহলে 5 নাম্বারটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর 6 থেকে 8 এটা একসাথে পড়তে হয়, কম্বাইন্ড প্যাকেজ। এখানে লিগ্যাল ডিসেবিলিটির কথা বলে। 3জন ব্যক্তি আছে, নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন। তো এদের যে কনসেপ্টটা আছে এটা ভালো করে পড়বেন, তবে 8 ধারার সাথে সামঞ্জস্য রেখে পড়বেন। 8 ধারায় বলে যে 6 এবং 7 ধারার যেই মামলা করার ক্ষেত্রে করা যাবে আমরা বলছি, 8 ধারা বলতেছে যে অগ্রকয়ের মামলার ক্ষেত্রে তাদের জন্য তামাদি স্থগিত থাকে না। আর যেই কোনো প্রকারের মামলা হোক 3 বছরের বেশি সময় দেওয়া যাবে না। অর্থাৎ যেই মামলার তামাদি 3 বছর বা তার কম সেটাই অনুষ্ঠিত হবে। আর যেইটার মামলার তামাদি 3 বছরের বেশি, যেমন 6 বছর, 12 বছর, 30 বছর, ওইগুলোর জন্য সর্বোচ্চ সময় দেওয়া হবে 3 বছর। তাহলে 6 থেকে 8 লিগ্যাল ডিসেবিলিটি, এই জিনিসটা একটু বলবেন। আর 12টা দেখে নেবেন। 12তে 4টা কথা বলে যে কিভাবে লিগ্যাল কার্য দ্বারা যে সময়গুলো ব্যয় হয় এগুলো ক্যালকুলেশন করা হয়। অর্থাৎ কজ অফ অ্যাকশনের দিন আমরা বাদ দিব, রায় ঘোষণার দিন বাদ দিব, রায়ের কপি পাওয়ার দিন বাদ দিব, ডিক্রির জন্য রায়ের কপি পাওয়ার দিন বাদ দিব, এবং আরবিট্রেশনের ক্ষেত্রে রোয়েদাদের কপি পাওয়ার সময়সীমা বাদ দিব। এই 12টা গুরুত্বপূর্ণ। 18টাতে জাস্ট ইফেক্ট অফ ফ্রড, প্রতারণা কি, প্রতারণার ফলাফল কি, প্রতারিত ডিক্রি, বা আপনাকে একটা নির্দিষ্ট ঘটনা উল্লেখ করে দিয়ে বলল যে রহিম সাহেব এরকম একটা প্রতারণা করে ডিক্রি পাইছে। এখন এই ডিক্রি রিলেটেড আপনি প্রতারণার ফলাফলটা কি হবে, অথবা কত দিনের মধ্যে ডিক্রি রদের দরখাস্তটা করতে পারবেন, অ্যাপ্লিকেশন বা মামলাটা করতে পারবেন। তো এই জন্য প্রতারণার ক্ষেত্রে আপনি যে দিন থেকে জানতে পারবেন সেই দিন থেকে আপনার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। আর এই রকম ক্ষেত্রে আমরা প্রতারণামূলক ডিক্রির জন্য আমরা 95 নম্বর তামাদি আইনের অনুচ্ছেদে আমাদের বলা আছে যে এই প্রতারণামূলক ডিক্রি রদ করার জন্য 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়। তো ওই জিনিসটা একসাথে মিলিয়ে নেবেন। এরপরে 26 এবং 27 এটা হচ্ছে আমাদের সুখাধিকার। এইটা কনসেপ্টটা মনে রাখবেন যে সুখাধিকার জিনিসটা কি, সুখাধিকার কিভাবে অর্জিত হয়, কত দিনের মধ্যে অর্জিত হয়, আর বাধাটা কি। তাহলে সুখাধিকারের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো চুক্তি থেকে হবে না, এমন একটা অধিকার আসবে অন্যের জমির উপর দিয়ে চলাচল করার মাধ্যমে। এটা হচ্ছে সরকারি সম্পত্তি হইলে 60 বছর, ব্যক্তিগত সম্পত্তি হইলে 20 বছর। আর এক টানা যদি আমরা সেখানে ব্যবহার করি বিনা বাধায়। এখন এক টানা বিনা বাধায় বলতে তার ব্যাখ্যাটা আমরা কি জানি, যে বাধাটা যদি 1 বছরের কম হয় আমরা ধরে নিব এক টানা। আর এই মামলাটা আমরা কখন দায়ের করব বা আদালতে কোন দিনটা আমরা প্রমাণ করব, মূল কথাটা হচ্ছে যে দিন থেকে আপনি বাধা পাইলেন, বাধাগ্রস্ত হইলেন, ওই বাধাগ্রস্ত হওয়ার থেকে পূর্ববর্তী 2 বছরের মধ্যে সমাপ্ত 20 বছর বা 60 বছর প্রমাণ করতে হবে। তো এই জন্য যে আমাদের সুখাধিকার জিনিসটা অবশ্যই এবারের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে তামাদি আইনের অনুচ্ছেদে চলে যাবেন 181, 182, 183 ডিক্রি জারি রিলেটেড। এখানে তামাদির সময়সীমা আলোচনা করা আছে, এইটা জাস্ট একটু পড়ে রাখতে পারেন, আপনার জন্য আসতে পারে। 181তে হচ্ছে যেই ডিক্রি জারির তামাদি দেওয়া নাই সেটা 3 বছর। আর 183 হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশ হইলে সেটা হচ্ছে আমাদের 12 বছর। আর এর বাইরে আমাদের যে এই যে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ অর্থাৎ 5 জন যে বিচারক আছে, এদের তামাদি, এদের ডিক্রিগুলো যদি রেজিস্ট্রেশন করার প্রয়োজন যদি না হয় তাহলে 3 বছর। আর যদি ওই ডিক্রিটা, যেমন আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে আমরা অগ্রক্রয় করলে সেটাকে রেজিস্ট্রেশন করি, তাইলে এই রেজিস্ট্রিকৃত ডিক্রি হইলে তাহলে সেটা হবে 6 বছর। তাহলে 181তে 3 বছর আর 183তে 12 বছর। পাশাপাশি 182 হচ্ছে যে যদি কোনো ডিগ্রি রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা থাকে তাহলে সেটা 6 বছর, বাধ্যবাধকতা না থাকলে আমাদের 3 বছর। এইটা একটু মনে রাখতে পারেন, তামাদি আইন থেকে এটাই আমাদের জন্য যথেষ্ট।
এরপরে যদি আমরা সাক্ষ্য আইনটা দেখতে চাই, মোটামুটি অনেকগুলো কনসেপ্ট আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এবারের পরীক্ষার জন্য এডমিশন এবং কনফেশন। এই যে এডমিশন জিনিসটা কি এবং কনফেশন রিলেটেড অনেকগুলো ধারা আছে, যেমন পুলিশের কাছে কনফেশন করলে কি হবে, পুলিশ হেফাজতে করলে কি হবে, কনফেশন থেকে কতটুকু আদালতে গ্রহণযোগ্য হবে। তো এই জন্য আমাদের 24 থেকে 28 পর্যন্ত যে সেকশনগুলো আছে, এইটা একটু আপনি প্রতিটা সেকশনই দেখার চেষ্টা করবেন, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 24-এ হচ্ছে যদি টিপস দেয়, মানে যদি আপনার কি করা হয়, থ্রেট করা হয়, তাহলে কোনো প্রমিস করা হয়, ইনডিউস করা হয়, এর মাধ্যমে কিছু আদায় করলে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না। কিন্তু এটারও ব্যতিক্রম দেওয়া আছে। তো এই জন্য 24, 25, 26, 28 এই প্রতিটা সেকশন দেখার চেষ্টা করবেন যে আপনি কার কাছে বললে ওইটা গ্রহণযোগ্য হবে আর কার কাছে বললে গ্রহণযোগ্য হবে না। আর এর পাশাপাশি 17তে এডমিশন জিনিসটা জেনে রাখবেন যে এডমিশন জিনিসটা কি। আর 6 নম্বরে আমরা যেটা বলেছি যে সেম ট্রানজ্যাকশন বা জেস্টে জিনিসটা কি, এর কনসেপ্টটা একটু বুঝবেন। আর 11তে হচ্ছে আমাদের প্লি অফ এলিবি, যে আপনি ঘটনাস্থলে ছিলেন না, এইরকম যে আপনি অজুহাত নেবেন, এটা কেন নেবেন, কখন নেবেন, কে প্রমাণ করতে হবে, এর কনসেপ্টটা একটু দেখার চেষ্টা করবেন। তাহলে 6, 11, 17 আর 24 থেকে 28 আর 30 নাম্বারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে যদি একই বিচারে, একই ট্রায়ালের মধ্যে একাধিক অপরাধীর বিচার হয়, একজন যদি কিছু স্বীকার করে, তাইলে অন্যদের ক্ষেত্রে এটা আদালত চাইলে ব্যবহার করতে পারে। কিন্তু যদি ভিন্ন বিচার হয়, ভিন্নভাবে ব্যক্তিদের পৃথক ট্রায়ালের ক্ষেত্রে একজনের স্বীকারোক্তি অন্যজনের জন্য গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ দুইজন ব্যক্তি মিলে চুরি করছে, তাদের একই সাথে বিচার হচ্ছে, একজন স্বীকার করলে আদালত অন্যজনের উপর এটা বাধ্য করতে পারে। কিন্তু চুরি তারা একসাথে করছে, কিন্তু বিচার তাদের পৃথক পৃথক হচ্ছে, তাহলে ওই মামলায় সে কি স্বীকার করলো, এটা এই মামলা তার উপর বাধ্য না। তাহলে 30-এর ক্ষেত্রে এটাই মনে রাখবেন, যদি একই ট্রায়াল হয় তখনই একজনের স্বীকারোক্তি আরেকজন সহজে অপরাধী আছে, এ কমপ্লিস আছে, তার উপর বাধ্য করতে পারে আদালত যদি মন চায়। আর কিন্তু যদি তাদের ট্রায়ালটা ভিন্ন হয়, তাহলে আদালত বাধ্য করতে পারবে না। এরপরে সরাসরি আপনি চলে যাবেন যে আমাদের ডকুমেন্টারি এভিডেন্সের ক্ষেত্রে যা কিছু আছে, প্রাইমারি এভিডেন্স কি, সেকেন্ডারি এভিডেন্স কি, কখন কোন কোন ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য হবে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তাহলে ডকুমেন্ট রিলেটেড আমরা এই যে প্রাইমারি এভিডেন্স জিনিসটা কি, সেকেন্ডারি এভিডেন্স জিনিসটা কি, কোন কোন ক্ষেত্রে আমরা সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো, এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই আপনি পড়বেন, অলরেডি আমরা পড়িয়েছি। পাশাপাশি 74 থেকে নিয়ে 76 যে পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট এবং পাবলিক ডকুমেন্টের আমরা কিভাবে প্রমাণ করব, তাহলে 74, 75, 76 এই জিনিসটা অবশ্যই দেখবেন। আর 90 আর 90 এর 30 বছরের পুরাতন দলিল আর 5 বছরের পুরাতন ডিজিটাল দলিল। তো এই 90 এর মূল জিনিসটা হচ্ছে যে দেখেন, এগুলো মে প্রিজাম্পশনের মধ্যে আসে। মানে একটা দলিল যদি উপযুক্ত হেফাজত থেকে, মানে যার কাছে দলিলটা থাকার কথা আইনগতভাবে, তার হেফাজত থেকে 30 বছর পরে বের হয়, আদালত এই প্রকার প্রিজাম্পশনে যাইতে পারে যে এই দলিলে যারা স্বাক্ষর করছে সঠিক ঠিক আছে, সাক্ষীরাও ঠিক আছে, কোনো প্রকার প্রতারণা ঘটে নাই, এই প্রিজাম্পশন আদালত নিতে পারে। এর কারণ একটাই, কারণটা হচ্ছে যে 30 বছর আগে যারা স্বাক্ষর করছে আজকে তারা জীবিত নাও থাকতে পারে। তো ওই জন্য আইন তাদেরকে একটা এক্সট্রা কেয়ার করে প্রিজাম্পশন দিল যে যেহেতু উপযুক্ত ব্যক্তির কাছেই দলিলটা আছে, তার মানে দলিলে যত প্রকার স্বাক্ষর যেইভাবে দলিলটা করা দরকার সেইভাবেই করা হয়েছে, এইরকম প্রিজাম্পশন আদালত নিতে পারে। তো মে প্রিজাম্পশন হলে এটা খণ্ডনীয়, অপরপক্ষ খণ্ডন করতে পারে। আর 90 বলতেছে যদি ডিজিটাল রেকর্ড হয় আর ওইটা 5 বছর পুরাতন হয়, তাহলে আদালত ধরে নিতে পারে ওই জিনিসটা যথা উপযুক্ত হয়েছে, কোনো টেম্পারিং করা হয় নাই, এইরকমই অ্যাজ ইট ইজ আছে, এটা সে প্রিজাম্পশন নিতে পারে। এই জিনিসটা একটু দেখে নেবেন। এরপরে 101 থেকে নিয়ে 112 টোটাল জিনিসটাই পড়বেন, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 101-এ হচ্ছে যে কি, যিনি কোনো অস্তিত্ব দাবি করবেন ওই ফ্যাক্টের অস্তিত্ব উনিই প্রমাণ করবেন, মানে যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন। আর 102-এ বলে যে যদি আদালতে কোনো পক্ষই কোনো তথ্য উপাত্ত না দেয়, তাহলে আদালতের আদেশে যিনি হেরে যাবেন উনি মামলাটা প্রমাণ করবেন। আর 103-এ বলে যে যে কোনো যদি কেউ ব্যক্তি যদি পার্টিকুলার ফ্যাক্ট কোনো নির্দিষ্ট জিনিস জানেন, তাহলে ওইটা উনি প্রমাণ করবেন।
104-এ বলে যে আদালতে যদি আইনগতভাবে একটা জিনিস অ্যাডমিসেবল করাইতে হইলে আরেকটা জিনিস প্রমাণ করা বাধ্যতামূলক। যেমন ডাইং ডিক্লারেশন দিতে গেলে ওই ব্যক্তির মৃত্যু ঘটছে এইটা প্রমাণ করতে হবে। তাহলে যিনি ডাইং ডিক্লারেশন আদালতকে অ্যাডমিসেবল করাইতে চাচ্ছেন তার উপর বার্ডেন অফ প্রুফ যে উনি প্রমাণ করুক ব্যক্তি কবে কিভাবে মারা গেছে। এরপরে আমরা সেখানে 105 পাবো। কেউ যদি কোনো প্রকার জেনারেল এক্সেপশনের মধ্যে কোনো দাবি করতে চায়, আদালত ধরে নিবে যে এইরকম কোনো অবস্থার সৃষ্টি হয় নাই, তাহলে যিনি দাবি করবেন উনি প্রমাণ করবেন যে উনি জেনারেল এক্সেপশনের মধ্যে পড়েন। আর কোনো বিষয় যদি কারো স্পেশাল কোনো নলেজ থাকে, 106 বলতেছে যে যার নলেজটা আছে সে প্রমাণ করবে। এরপরে 107 আর 8 আমাদের নর্মালি কাজের না। 100 যদি আমরা বলি 10টা কাজের, যে দেওয়ানি মামলার ক্ষেত্রে মালিকানা ওনারশিপ, যিনি দখলে আছেন আইনের প্রিজাম্পশন হচ্ছে উনিই মালিক, যিনি অস্বীকার করবেন উনি প্রমাণ করবেন। আর 111-তে জাস্ট একটা সরল বিশ্বাসে কথা বলে যে যদি কোনো প্রকার কেউ অ্যাক্টিভ কনফিডেন্সে থাকে, যেমন ছাত্র এবং শিক্ষক, মক্কেল এবং আইনজীবী, এই প্রিন্সিপাল এবং এজেন্ট হইতে পারে, তো এইরকম ক্ষেত্রে যদি একটা প্রশ্ন ওঠে যে এখানে সরল বিশ্বাসটা ছিল কিনা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, তাহলে সেটা প্রমাণ করবে কে? যদিও ছাত্র মামলা করে, যদিও মক্কেল মামলা করে, যদিও এজেন্ট মামলা করে, প্রমাণ করতে হবে আইনজীবীকে, শিক্ষককে যে না এরকম এখানে সরল বিশ্বাসটা তার ছিল। তার নর্মালি আমাদের বেসিক নিয়ম কি, যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন, কিন্তু 111 বলে যে না, যিনি অ্যাক্টিভ কনফিডেন্সে থাকবেন উনি প্রমাণ করবেন যে এই ট্রানজ্যাকশনে কোনো প্রকার ভুলভ্রান্তি হয় নাই। আর 112টা পৃথক করে দেখবেন, লেজিটিমেসি বিবাহ চলাকালীন অথবা তালাকের পরে 280 দিন। আর অপরপক্ষের কাছে একটাই সুযোগ আছে, উনি যদি প্রমাণ করতে পারে যে ওই মহিলা যখন গর্ভবতী হচ্ছিল তখন তার সাথে তার কোনো ফিজিক্যাল বা দৈহিকভাবে তার সাথে মিলিত হওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ ছিল না, এটা প্রমাণ করতে পারলে সে পার পাবে। না হলে আইন ধরে নিবে যে বিবাহ বৈধ, অতএব সন্তানটা বৈধ। তালাক হয়েছে কিন্তু 280 দিনের মধ্যে ওই মহিলা অবিবাহিত ছিল, তার মানে এই পূর্ববর্তী স্বামী হচ্ছে ওই বাচ্চার প্রকৃত পিতা। 114-র ক্ষেত্রে কিছু প্রিজাম্পশন দেওয়া আছে, এটা পড়ে নেবেন, আমরা পৃথক করে দেওয়ার চেষ্টা করেছি যে আদালত কিছু ঘটনা সম্পর্কে প্রিজাম্পশন নিতে পারে। আগে ছিল দলিল দস্তাবেজ সম্পর্কে প্রিজাম্পশন, যেমন যে কোথাও চুরি হয়েছে, চুরি হওয়ার পরে আপনার কাছে যদি চোরাই মাল পাওয়া যায়, আদালত প্রিজাম্পশন নিতে পারে আপনি চোর, অথবা জেনে শুনে চোরাই মাল গ্রহণ করেছেন। কিন্তু যদি আপনি উপযুক্ত কারণ দেখাইতে পারেন যে আপনি ট্রানজ্যাকশনে আপনি সরল বিশ্বাসে ক্রয় করছেন, তাইলে আপনি চোর না। তো 114-তে যে বিভিন্ন প্রকার কারণ বলা আছে আর উদাহরণগুলোতে তার ব্যতিক্রম দেওয়া আছে যে আদালত এই ঘটনা সম্পর্কে কি কি প্রিজাম্পশনটা নিতে পারে। তো ওই প্রিজাম্পশনগুলো একটু দেখার চেষ্টা করবেন। যেমন যে একমপ্লিস আছে, দুষ্কর্মের সহযোগী, তার বক্তব্য নর্মালি প্রাসঙ্গিক না যতক্ষণ পর্যন্ত আমরা আনুষঙ্গিক আরও বিষয়গুলোর সাথে সেগুলো মিলিয়ে না দেখব। তো এইরকম 114-র জিনিসগুলো মুখস্থ করে নেবেন। আর 115-তে স্ট্যাপলটা নর্মালি এবারের জন্য গুরুত্বপূর্ণ না, তারপরে স্ট্যাপল সম্পর্কে একটু ধারণা রাখবেন যে আপনার কোনো বক্তৃতা, আপনার কোনো ডিক্লারেশন, আপনার কোনো নীরবতা, এর মাধ্যমে যদি আপনি অন্য পক্ষকে কোনো কিছু বিশ্বাস করান আর ওই পক্ষ যদি আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে কোনো কাজ করে ফেলে, আপনি আপনার জায়গা থেকে লড়তে পারবেন না। শুধু আপনি না, আপনার বংশর যারা আসবে, যেমন আপনি জমি বিক্রি করবেন বলছেন, অপরপক্ষ এগ্রি করছে, টাকা দিচ্ছে, আপনি এখন পিছনে ফেরত যাইতে পারবেন না, বা আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েরা বলতে পারবে না যে না আমরা এটা বিক্রি করব না। মূল কথাটা হচ্ছে স্ট্যাপল জিনিসটাকে আমরা বুঝিয়েছি, এটা হচ্ছে দেওয়ানি মামলার কনসেপ্ট। তবে স্ট্যাপলটা আমাদের আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার হবে, কোন কোন ক্ষেত্রে হবে না, এর পার্থক্যটা আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম হ্যান্ড নোটে, সেটা একটু দেখে নেবেন। যে স্ট্যাপলের মাধ্যমে আমরা শুধু দেওয়ানি ক্ষেত্রে কাজে লাগাইতে পারবো, ফৌজদারি মামলায় স্ট্যাপলটা চলে না। আর স্ট্যাপলের সাথে ওয়েবারের নীতিটাও আমরা একটু দেখিয়েছিলাম। ওয়েবারের নীতি হচ্ছে যে যেই ক্ষেত্রে আপনি আপনার একটা অধিকার আপনার নীরব সম্মতিতে ত্যাগ করে দেন। মাসের 5 তারিখের মধ্যে ভাড়া আপনি নেন, এখন ভাড়াটিয়া পরের মাসে 10 তারিখে দিল, আপনি কিছু বলেন না, এভাবে আপনি কন্টিনিউ করতেছেন। উনি মাসের 10 তারিখে ভাড়া দেয়, যদিও চুক্তিতে বলা আছে 5 তারিখে। এখন 1 বছর পরে আপনি বলতেছেন যে না আপনি বের হয়েছেন, চুক্তি লঙ্ঘন করছেন আপনি, তখন ওই ব্যক্তি স্ট্যাপলের সহায়তা নিবে যে আপনার নীরবতার কারণে আমি 10 তারিখে দিই, আপনি তো কিছু বলেন নাই, নীরবে সহ্য করে গেছেন। তার মানে যেই ক্ষেত্রে আপনি আপনার লিগ্যাল রাইটটা আপনি নিজেই পরিত্যাগ করবেন, ওইটাকে বলি যে আমরা ওয়েবারের নীতি।
তো এর পার্থক্যটা আমরা দিয়ে দিয়েছি যে স্টেপল আর ওয়েবারের মধ্যে পার্থক্যটা কি, ওইটা একটু দেখার চেষ্টা করবেন। আর 118 থেকে 120 এই টোটাল জিনিসটাই হচ্ছে যে মামলায় কারা সাক্ষী হইতে পারে, এইটা টোটাল একটা কনসেপ্ট হিসাবে পড়বেন। 118তে বলে যে সবাই সাক্ষ্য দিতে পারে, সবাই উপযুক্ত, তবে কন্ডিশন হচ্ছে আদালত যদি কাউকে মনে করে যে তার বয়স অল্প অথবা তার বয়স বেশি, এর কারণে সে প্রশ্ন বুঝতে পারবে না এবং রেশনাল অ্যান্সার দিতে পারবে না, মানে উপযুক্ত অ্যান্সার দিতে পারবে না, অথবা সে মানসিকভাবে বা শারীরিকভাবে অসুস্থ যার কারণে সে অ্যান্সার দিতে পারবে না, অথবা এই রিলেটেড অন্য কোনো কারণে। অর্থাৎ আদালত যদি মনে করে যে ওই ব্যক্তি সঠিক অ্যান্সার দিতে পারবে না, তখনই সে অযোগ্য হবে, না হলে নর্মালি সবাই সাক্ষ্য দিতে পারে। এমনকি লুনেটিক ব্যক্তিও সাক্ষ্য দিতে পারে যখন সে কি করে, যে অবস্থা যেটুকু সময় সে লুনেসির বাইরে থাকে তখন কিন্তু সে সাক্ষ্য দিতে পারবে। আর 119-এ বলে আমাদেরকে যে বোবা ব্যক্তিও সাক্ষ্য দিতে পারবে, আর 120-এ বলে যে দেওয়ানি মামলায় বাদী বিবাদীও যোগ্য সাক্ষী, এবং এদের যে স্বামী স্ত্রী আছে এরাও যোগ্য সাক্ষী। তবে ফৌজদারি মামলার ক্ষেত্রে পক্ষদ্বয়ের যে স্বামী স্ত্রী আছে এরা শুধুমাত্র একজন আরেকজনের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে যায় তবেই যোগ্য সাক্ষী, পক্ষে সাক্ষী দিতে পারবে না। তাহলে ফৌজদারি মামলায় স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী শুধুমাত্র একজন আরেকজনের বিরুদ্ধে, একজন আরেকজনের পক্ষে যোগ্য সাক্ষী না। আর এই জিনিসটা একটু টোটালি একসাথে পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি 133 আর 34টাও একসাথে মিলিয়ে নেবেন, যে একটা দেওয়ানি মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষীর দরকার হয় না। আর একটা হচ্ছে যে এই কমপ্লিস এর স্বীকারোক্তির ভিত্তিতে যদি আদালত কাউকে দণ্ড দেয় এটা ইল্লিগাল হবে না, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আর 136টা পড়ে নেবেন যে আদালত কি করতে পারে, একটা কোন এভিডেন্সটা গ্রহণ হবে কোনটা রিজেক্ট হবে, এই ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে যে এই যদি এভিডেন্সটা আমি গ্রহণ করি এইটা আপনার মামলাতে কি প্রভাব পড়বে, অথবা কোনো একটা তথ্য আপনি আদালতকে অ্যাডমিসেবল করাইতে চাচ্ছেন, এরকম ক্ষেত্রে আদালত আগে আপনাকে বলবে যে ওই জিনিসটা আপনি কি করান, প্রমাণ করান। তাহলে 136-এ আদালতের ক্ষমতা বর্ণনা করা আছে, 136টা একটু দেখার চেষ্টা করবেন। আর 141 থেকে 43 এখানে লিডিং কোশ্চেন আছে, এইটা একটু বুঝবেন যে লিডিং কোশ্চেন জিনিসটা কি, কখন করা যায় আর কখন করা যায় না। তো এইটার ক্ষেত্রে মনে রাখবেন লিডিং কোশ্চেন হচ্ছে যেই প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে, যার উত্তর প্রশ্নকারী নিজে জানে, সে শুধু ইয়েস অথবা নো শুনতে চাচ্ছে, সেটাই হচ্ছে লিডিং কোশ্চেন। আর 142 এবং 43-এ বলে যে কখন লিডিং কোশ্চেন করা যাবে আর কখন যাবে না। প্রথমে বলে যে কখন করা যাবে না, 142-এ বলে যখন সাক্ষী সর্বপ্রথম আদালতে জবানবন্দি দেয়, এই জবানবন্দি অথবা পুনরায় সাক্ষী দেয়, সেই রকম ক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়া তাকে লিডিং কোশ্চেন করা যাবে না। আর 143-এ হচ্ছে জেরার সময় আপনি কি করতে পারবেন, লিডিং কোশ্চেনটা করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের একটা কমপ্লিট একটা প্যাকেজ। আর 154টা একটু দেখে নেবেন যে হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী জিনিসটা কি। বৈরী সাক্ষী হচ্ছে যে আপনি যাকে আপনার পক্ষে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে গেছেন সে আপনার স্বার্থের বিপরীতে কথা বলতেছে। তো এই রকম বৈরী সাক্ষীকে যদি ক্রস এক্সামিনেশন করতে চান আদালতের পারমিশনের প্রয়োজন পড়ে। আর এর চরিত্রটা কিভাবে হনন করবেন এইটা একটু 155তে দেওয়া আছে যে আমরা সাক্ষীর চরিত্র কিভাবে হনন করব। অর্থাৎ সে যে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত না, সে যে কথাগুলো বলতেছে এটা যে আদালতের কাছে গ্রহণযোগ্য না, কিভাবে প্রমাণ করব। তো 155তে আমাদের কি দেওয়া আছে, 3টা কারণ বলা আছে যে আমরা তার চরিত্র সম্পর্কে বলতে পারবো। আমরা বলতে পারবো যে সে ঘুষ খাইছে অথবা ঘুষ নেওয়ার জন্য সম্মত হয়ে মিথ্যা কথাটা বলতেছে। তো এইরকম 3টা জিনিস বলা আছে, ওইটা একটু আমরা মনে রাখবো যে সাক্ষীর ক্রেডিবিলিটি কিভাবে আমরা ডিসক্রেডিট করব, যে এই সাক্ষী যে কথাগুলো বলতেছে এটা গ্রহণযোগ্য না, কারণ সে একজন নিজেই হচ্ছে ডিসক্রেডিট ব্যক্তি। আর 159টা জাস্ট একটু মনে রাখবেন রিফ্রেশিং মেমোরি, অর্থাৎ মেমোরি কীভাবে রিফ্রেশ করা হয়, মেমোরি রিফ্রেশ হইলে অপরপক্ষের অধিকারটা কি, এই জিনিসটা একটু পড়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি 165টা একটু মনে রাখবেন যে আদালত যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে, বাদী বিবাদীকে যে কোনো প্রকার প্রশ্ন মামলার রিলেটেড অথবা মামলার সাথে সম্পর্ক নাই এরকম করতে পারে, যে কোনো দলিল চাইতে পারে, সব কিছু সে করার অধিকার আছে। কিন্তু যখন এইরকম প্রশ্ন সে কাউকে করবে অপরপক্ষ জেরা করতে পারবে না, করতে চাইলে আদালতের অনুমতি লাগবে।
আর যেটা হচ্ছে যে আদালত যে জাজমেন্টটা দিবে, জাজমেন্টটা শুধুমাত্র রিলিভেন্ট দলিল কথাবার্তার উপর ভিত্তি করেই দিবে। যদিও সে এই রিলিভেন্ট যেগুলো ছিল সেই প্রশ্ন করছে, সেই উত্তর সে জানছে, সেই দলিল তার কাছে আসছে, কিন্তু জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে সে কী করবে, অবশ্যই অবশ্যই শুধু রেলিভেন্ট জিনিসগুলোর উপর ভিত্তি করেই জাজমেন্টটা দিয়ে দিবে। আর 157টা আমরা পড়িয়ে দিয়েছি যে যদি কি করে কোনো প্রকার বিচারক ইমপ্রপারভাবে, মানে যথা উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে কোনো সাক্ষ্যকে কী করে রিজেক্ট করে অথবা কোনো সাক্ষ্য গ্রহণ করে নেয়, আর এর কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে সেই রকম ক্ষেত্রে এই মামলা রিলেটেড নতুন করে বিচার চলবে না, অর্থাৎ যে রায় হয়ে গেছে সেটাই যথেষ্ট। এই জিনিসগুলোই সাক্ষ্য আইন থেকে আমাদের জন্য এইবারে গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের জন্য অনেকটা ছোট হয়ে গেল, তো এই জিনিসটা অবশ্যই অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবেন। তো এখন মোটামুটি আমরা সর্বশেষ আর দুটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের সিআরপিসি আর একটা হচ্ছে পেনাল কোড। তো সবচেয়ে বড় হচ্ছে আমাদের সিআরপিসি, অনেকগুলা জিনিস আছে, কোনটা বাদ দিবেন আর কোনটা পড়বেন। তো এই জন্য কিছু আছে কনসেপ্ট ভিত্তিক, যেখানে একাধিক সেকশন পড়তেই হবে, কিছুই করার নাই। যেমন আপনার ফৌজদারি আদালতের গঠন বা ম্যাজিস্ট্রেট আদালতের গঠন, ম্যাজিস্ট্রেট আদালতের শাস্তি দেওয়ার ক্ষমতা, কি কি শাস্তি দিতে পারে, এরকম প্রশ্ন আসলে কয়েকটা সেকশন আপনাকে ইনক্লুড করতেই হবে, কিছু করার নাই। তাহলে আমাদের যদি আদালতের গঠন বা ম্যাজিস্ট্রেটের যে প্রকারভেদ আসে, তাহলে 6 আর 9 এই দুটো আমাদের ব্যবহার করতে হবে। যে ম্যাজিস্ট্রেট আমাদের 4 প্রকার, এটা ছাড়া আমাদের যে ফৌজদারি আদালত হচ্ছে 2 প্রকার, ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত। ম্যাজিস্ট্রেট হচ্ছে আমাদের আবার কয় প্রকার, 4 প্রকার। পাশাপাশি আমাদের দায়রা আদালতে থাকতেছেন 3 জন বিচারক, যেটা অলরেডি আমরা হ্যান্ড নোটে দিয়েছি। 6 আর 9 ভালো করে দেখবেন। 31 আর 32 এই দুইটা হচ্ছে যে আদালত কি শাস্তি দিতে পারে, কিন্তু যদি সরাসরি চায় যে ম্যাজিস্ট্রেট আদালত কি দিতে পারে, তাইলে শুধু 32টা আপনাকে ব্যবহার করতে হবে। আর আদালত কি শাস্তি দিতে পারে এটা চাইলে আপনাকে 31 আর 32 দুইটা দিতে হবে। হাইকোর্ট আইনে অনুমোদিত সব কিছু দিতে পারে। এরপরে যে আমাদের দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, এরাও আইনে অনুমোদিত সব কিছু দিতে পারে, তবে মৃত্যুদণ্ড দিলে সাবজেক্ট টু হবে কনফার্মেশন বাই হাইকোর্ট। আর আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছেন, এদের যে শাস্তির প্রক্রিয়াটা দেওয়া আছে, আমাদের যুগ্ম দায়রা যিনি আছেন, ওনার ক্ষেত্রে যে কন্ডিশনটা, উনি 10 বছরের বেশি শাস্তি দিতে পারেন না। তো এটা হচ্ছে আদালতের ক্ষমতা। আর শুধু যখন আমরা 32 পড়ব, 32 আমাদের 3 ধরনের ব্যক্তির কথা কিন্তু বলে, যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হইলে সর্বোচ্চ 5 বছর 10,000 টাকা। শুধু এটা লিখবেন না, পাশে আরও দুইটা যেটা আছে, যে সলিটারি কনফাইনমেন্ট এবং বেতাগাত, এই জিনিসটাও দিবেন। এটা যদি না দেন তাইলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। আইনে যেহেতু এখনও ওমিট করা হয় নাই, ওই জন্য ওই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কী করতে পারে, 4 প্রকারে তাইলে শাস্তি দিতে পারতেছে: 5 বছরের কারাদণ্ড, ম্যাক্সিমাম 10,000 টাকা জরিমানা, বেতাগাত এবং সলিটারি কনফাইনমেন্ট। দ্বিতীয় শ্রেণীতে আপনি যান 3 বছর 5,000 টাকা, পাশাপাশি কি আছে, সলিটারি কনফাইনমেন্ট, বেতাঘাত কিন্তু দেন না। আর তৃতীয় শ্রেণীতে গেলে আপনি 2 বছর 2,000 পাবেন, বাকি কিছু পারে না। তো এই জন্য চার্টটা একটু ভালো করে দেখে মুখস্থটা রাখবেন, যে ম্যাজিস্ট্রেট আদালত কী কী শাস্তিটা দিতে পারে, এতটুকু গুরুত্বপূর্ণ। এরপরে সরাসরি চলে যাব আমরা 154-তে। 154-তে যখন আপনি পড়বেন, 200 ধারাটাও একসাথে আপনার হইতে পারে। অনেক ক্ষেত্রে আপনাকে বলতে পারে যে জিআর মামলা কিভাবে শুরু হয় এবং সিআর মামলা কিভাবে শুরু হয়, আপনি বর্ণনা করেন। তাহলে জিআর মামলা বলতে আমরা কি বুঝি, 154 ধারায় যে আমাদের কি হচ্ছে, আমরা এজাহার দায়ের করতেছি, এফআইআর হচ্ছে কগনিজেবল অফেন্সের সংবাদ শুনে, এই যে পুলিশ মৌখিকভাবে হোক বা লিখিতভাবে হোক, যখন তার কাছে যাওয়া হবে, সে কি কাজটা করবে, 154 অলরেডি আমরা পড়িয়েছি। তাহলে জিআর মামলা আর সিআর মামলার জন্য 154 আর 200 ধারাটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। এরপরে এটার মধ্যেই 190টা আপনার দরকার পড়বে, যে একটা মামলা ম্যাজিস্ট্রেট কিভাবে আমলে নিতে পারেন। তো 190 আমাদেরকে বলে যে আসলে মামলা যে কগনিজেন্সে নিবে, কোন ম্যাজিস্ট্রেট কোন কোন নিতে পারে। নর্মালি 3ভাবে কগনিজেন্সে নেওয়া হয়। একটা হচ্ছে যে কি, আপনি সরাসরি আদালতে গিয়ে নালিশ দায়ের করলেন, কমপ্লেইন দায়ের করলেন 200 ধারায়, তাইলে সিআর মামলা হইল। আর একটা হচ্ছে আপনি কি করলেন, যে এই যে পুলিশের কাছে 154 ধারায় এফআইআর দায়ের করলেন, পুলিশ ওইটার উপর ভিত্তি করে পুলিশ রিপোর্ট সাবমিট করে তার মাধ্যমে। তার মানে 154-র অধীনে উদ্ভূত মামলা থেকে
আর 200 ধারার অধীনে উদ্ভূত মামলা থেকে আদালত কগনিজেন্স নিচ্ছে। আরেকটা কগনিজেন্স নিতে পারে ম্যাজিস্ট্রেটরা নিজে থেকে নিজে, সে কোনো গোপন সংবাদ পাইলো বা সে নিজে যে কোনোভাবে জানতে পারলো যে একটা অপরাধ ঘটছে, তাহলে 190-এর অধীনে ম্যাজিস্ট্রেট নিজে থেকে নিজেও কগনিজেন্সটা নিতে পারে। এখন সমস্যাটা হচ্ছে যে কোন প্রকারের ম্যাজিস্ট্রেট কোন প্রকারের কগনিজেন্স নিতে পারবে। তো এইরকম ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদেরকে যে কন্ডিশনটা চলে আসে সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস যারা আছে, অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের পাশাপাশি যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছেন, ওনারা কগনিজেন্সে নিতে পারেন, এটা তাদের ইনহেরেন্ট ক্ষমতা। আর ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাসের সাধারণ ক্ষমতা, ওনারাও যে কোনো মামলা কি করতে পারেন, কগনিজেন্সে নিতে পারেন, 3 প্রকারের যে কোনো মামলা। কিন্তু যখন সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের কাছে আসবে, তো তখন 2 ভাগে আবার ভাগ হয়ে যায়, বলে যে এই সেকেন্ড ক্লাসকে এবং থার্ড ক্লাসকে যদি কি করে সরকার হাইকোর্টের পরামর্শ ক্রমে কি করে অনুমতি যদি দেয়, তখন তারা কি করতে পারবে, এই যে একটা ছিল নালিশ আর একটা ছিল আমাদের পুলিশ রিপোর্টের মাধ্যমে কগনিজেন্সে নেওয়া, এই দুটো তারা নিতে পারবে। কিন্তু আবার এই যে নিজে থেকে নিজে নিতে পারবে কিনা, এই যে ম্যাজিস্ট্রেট নিজে থেকে নিজে নেওয়ার ক্ষেত্রে, তো ওই কন্ডিশনটা দিয়ে যেটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে 3-তে বলতেছে যে নিজে থেকে নিজে নর্মালি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটরা নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমতায়িত না করতেছে কে সরকার, স্পেশালি যদি ক্ষমতায়িত না করে তারা নিজে থেকে নিজে কগনিজেন্সে নিতে পারবে না। তাহলে ওভারঅল আমরা যখন এগুলো পড়ব, আমাদের মনে রাখতে হবে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস কী করতে পারে, সাধারণভাবেই 3 প্রকারের সবগুলো কগনিজেন্সে নিতে পারে। কিন্তু সেকেন্ড ক্লাস যদি হয়, তাদেরকে স্পেশালি যদি ইম্পাওয়ার করে তবেই তারা কি করতে পারবে, কগনিজেন্সে নিতে পারবে। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নিজে থেকে নিজে কগনিজেন্সে নিতে পারে না। তো এই জিনিসগুলা আপনার একটু বোঝার জন্য থাকতে হবে, কারণ এগুলো প্রবলেমেটিক প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার হবে, সরাসরি আপনার কাছে কিন্তু জানতে চাবে না। তো যাই হোক, 190টা একটু দেখার চেষ্টা করবেন, এই 3টা সেকশন, তাহলে 154, 200 আর 190। এরপরে 164টা যখন আপনি পড়বেন যে জবানবন্দি রেকর্ড করা, বা আপনাকে বলতে পারে যে 164 ধারা জবানবন্দি বলতে আপনি কি বুঝেন, এইটা নেওয়ার ক্ষমতা কার, এইটা কোন প্রক্রিয়া নেওয়া হয়, এই 164 ধারার অধীনে কি কি করা হয়। তাহলে মূলত 164 ধারার অধীনে 2টা জিনিস করা হয়, একটা হচ্ছে যে কোনো ব্যক্তির বক্তব্য, আর একটা হচ্ছে আসামির দোষ স্বীকার মানে কনফেশন। কারা নিতে পারে, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে যে স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী। তাহলে অথরিটি হচ্ছে কার, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, আর সেকেন্ড ক্লাস হইলে স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত। তো এইরকম ক্ষেত্রে তাদের এই যে স্বীকারোক্তি নেওয়ার পদ্ধতিটা বর্ণনা করা আছে, যে একজন ম্যাজিস্ট্রেট যখন স্বীকারোক্তি নিতে যাবেন, উনি অবশ্যই অবশ্যই কি করবেন, আসামিকে বলবেন যে আপনি দোষ স্বীকারে বাধ্য না, আপনি যদি এখানে দোষ স্বীকার করেন এটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এইরকমভাবে উনি করবেন। আর ওই যে আমাদের সিআরপিসির 364-র মতো করে, মানে উনি দোষ স্বীকারটা যেই ভাষায় করবেন, একজন আসামি যদি স্থানীয় কোনো ভাষায় দোষ স্বীকার করে কোট আনকোট ওই শব্দগুলো ইনক্লুড করতে হবে। আর ম্যাজিস্ট্রেট যেই প্রশ্নটা যদি করতে চায় সেইটাও সেখানে ইনক্লুড করা থাকবে। এবং এই 164-র মধ্যে বেয়ার অ্যাক্টের মধ্যে একটা ভাষাও কিন্তু দেওয়া আছে, নর্মালি এটা দরকার হয় না, তারপরেও যদি আপনি দিতে চান ওইটা দিতে পারেন, যে সেখানে ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম তার নাম লিখে যে আমি এই ম্যাজিস্ট্রেট, এই এত তারিখে এই জায়গায় এই আসামির নাম ঠিকানা, যে তাকে আমি বুঝিয়েছি, বোঝানোর পরে আমি সন্তুষ্ট হয়েছি যে উনি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কনফেশনটা করতেছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে কনফেশন নেওয়া হয়েছে। যদি আপনার বড় প্রশ্ন আসে এইটুকু দিবেন, আর না হলে উপরেরটুকু দিলেই যথেষ্ট, যে 164-র অধীনে ব্যক্তির জবানবন্দি অথবা আসামির দোষ স্বীকার ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস কি করেন, 164-র অধীনে জবানবন্দিটা গ্রহণ করেন। এখন এই 164 ধারা জবানবন্দিটা আমরা বলেছি কি এটা একটা সাবস্ট্যান্টিভ এভিডেন্স কিনা। তো মূলত এর ব্যাখ্যাটাও আমরা সেখানে দিয়েছি যে শুধুমাত্র এই 164 ধারা জবানবন্দিটা নিজে একাই কোনো সাবস্ট্যান্টিভ এভিডেন্স কিন্তু না। কী জন্য না সেটারও কারণ আমরা হ্যান্ডনোটে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখবেন। তবে হ্যাঁ, এইটা একটা সাপোর্টিং অবশ্যই ডকুমেন্ট, তবে এই শুধুমাত্র আসামির জবানবন্দিটাই কিনা একমাত্র কোনো সাবস্ট্যান্টিভ এভিডেন্স হইতে পারে না, এই জিনিসটা মনে রাখবেন।
এরপরে 167টা মনে রাখবেন যে রিমান্ডটা কারা দিতে পারতেছে, কত দিনের জন্য দিতে পারতেছে। তাহলে রিমান্ডের ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস। আর হচ্ছে একসাথে সর্বোচ্চ হচ্ছে আমাদের কতদিন, ম্যাক্সিমাম 15 দিন। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর 173-এর ক্ষেত্রে যেটা মনে রাখবেন, টোটাল প্যাকেজটা মনে রাখবেন যে পুলিশ তার তদন্ত সম্পন্ন করে 173 অধীনে রিপোর্ট সাবমিট করে। এখন এই রিপোর্ট সাবমিটটা নর্মালি এখানে যদিও বলা নাই, তারপরেও যেহেতু লিখিত পরীক্ষা, আপনি মনে রাখবেন যে ওই রিপোর্টে যদি পুলিশ যদি অপরাধের অস্তিত্ব পায় তাহলে তারা চার্জশিট আকারে সাবমিট করে, হেডিং দিয়ে দেয় চার্জশিট। আর যদি অপরাধের অস্তিত্ব না পায় তাহলে তারা ফাইনাল রিপোর্ট আকারে সাবমিট করে। এখন এই পুলিশ রিপোর্টে যদি কেউ কি হয়, সংক্ষুব্ধ হয়, যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয় তাহলে সে কী করে, আমরা জানি 173-এর অধীনে নারাজি পিটিশন দিতে পারে যে এই তদন্তে সে সন্তুষ্ট না। তো ওই নারাজি পিটিশন যিনি দিচ্ছেন, দেওয়ার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে যে আদালত যাতে ওই রিপোর্টের বিষয়ে কর্ণপাত না করে মামলা কগনিজেন্সে নেয় অথবা অন্য কোনো সরকারি অথরিটির মাধ্যমে আবার পুনরায় নতুন করে ইনভেস্টিগেশন করায়। তো এইটা হচ্ছে যে নারাজি পিটিশন দেওয়ার ধারা এবং মূল কারণটা। আর একটা মামলার একবার চার্জশিট সাবমিট করার পরেও আদালতের আদেশ ছাড়াও ওই পুলিশ অফিসার চাইলে ফার্দার ইনভেস্টিগেশন করতে পারে এবং পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটও সাবমিট করতে পারে। এটাই জন্যই জেনে রাখবেন, প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে যে একটা পুলিশ রিপোর্ট, পুলিশ তার মামলা চার্জশিট সাবমিট করে দিছে, পরবর্তীতে আরও এভিডেন্স পাইছে, এখন সে এটা সাবমিট করতে পারবে কিনা, যদি পারে আইনগত তার ভিত্তিটা আপনি উল্লেখ করেন। তাহলে 173-এর অধীনেই বলা আছে যে পুলিশ ফার্দার ইনভেস্টিগেশন কন্টিনিউ করতে পারবে এবং তার তদন্ত রিপোর্টটা সাবমিট করতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের 173-এর মূল জিনিস। এরপরে 200 ধারা থেকে 205 পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন প্রতিটা আমরা পড়িয়েছি যে কগনিজেন্সে নেওয়ার ক্ষেত্রে যখন নালিশ দায়ের করতে যাই তখন কিভাবে আদালত সকলকে কি করবে, সাক্ষী যারা আছে শপথ বাক্য পাঠ করিয়ে সেটা শুনবে, তার যদি বিশ্বাস হয় সে কগনিজেন্সে নিবে, অথবা সে চাইলে তদন্ত করাইতে পারে, ইনকোয়ারি করাইতে পারে, নিজে করতে পারে, তার সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করাইতে পারে, যদি ভুল আদালত হয় তাহলে অন্য আদালতে পাঠিয়ে দিতে পারে, যদি কোনো অস্তিত্ব না থাকে সে খারিজ করে দিতে পারে। আর এই খারিজ হইলে আমরা কি করব, রিভিশন দায়ের করব। এরপরে ইস্যু অফ প্রসেস বলা আছে 204-এ, সেটা একটু দেখবেন যে সমন মামলা হইলে সমন পাঠাবে, ওয়ারেন্ট মামলা হইলে ওয়ারেন্ট পাঠাবে, এবং কাউকে ব্যক্তিগতভাবে 205-এ বলা আছে যে হাজির হওয়ার দরকার নাই, এইরকম অব্যাহতিটাও সে দিতে পারে। তাহলে 200 থেকে 205 এই 5টা সেকশন অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন। এরপরে আপনারা যে জিনিসটা একটু চেষ্টা করবেন যে জয়েন্ডার অফ চার্জ আছে, চার্জের ক্ষেত্রে 221 থেকে যদিও তৈরি হয়েছে, তো আমরা মূলত যে জিনিসটা একটু দেখবেন, আমরা পড়িয়েছি আপনাদেরকে 234 থেকে নিয়ে 40 পর্যন্ত, ওই সেকশনগুলো একটু দেখার চেষ্টা করবেন। জয়েন্ডার অফ চার্জ যদি সময় থাকে যে আমরা কাদেরকে একসাথে চার্জে নিয়ে নিতে পারি। বেসিক নিয়ম হচ্ছে পৃথক মামলা, পৃথক চার্জ, পৃথক বিচার। এটা হচ্ছে বেসিক নিয়ম যে প্রতিটা মামলায় পৃথক অপরাধ হয়েছে, পৃথক চার্জশিট গঠন করব, পৃথক পৃথক আমরা বিচার করব। কিন্তু এর ধারা 4টা ব্যতিক্রম দেওয়া আছে যে যদি একই বছরের মধ্যে কি হয়, একই বছরের মধ্যে একই রকমের অপরাধ যদি হয়, কি যদি 3টা পর্যন্ত আমরা একই মামলা নিয়ে আসতে পারবো, তাহলে 1 বছরের মধ্যে একই প্রকারের সর্বোচ্চ 3টা মামলাকে আমরা একই চার্জশিটে নিয়ে আসে একই সাথে বিচার করতে পারবো, এরকম অপশন দেওয়া আছে আমাদের। এর পরবর্তীতে আরও জিনিস যেটা দেওয়া আছে যে সেটা হচ্ছে যে আমরা এর মূলত আমরা যদি এখানে দেখি যে 200 আমাদের 34, 235, 36, 37, 38, 39 এবং 40 অনেকগুলো সেকশনের মধ্যে 4টা, আর এই 4টার এক্সটেনশন হচ্ছে 2টা। টোটাল আমাদের এই সেকশনগুলোতে চার্জ আলোচনা করে। তো এর সংক্ষিপ্ত আমরা কিন্তু একটা হ্যান্ড নোট দিয়েছিলাম, ওইটা একটু মনে রাখার চেষ্টা করবেন, তাইলে আপনার জন্য ইজি হবে যে কোন কোন ব্যতিক্রমের ক্ষেত্রে বা কোন কোন ব্যক্তিগুলোকে আমরা একসাথে নিয়ে আসতে চাচ্ছি। যেহেতু আজকের ক্লাসটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আসলে কতক্ষণ আর ক্লাস নেওয়া যায়। যাই হোক, আমরা ওইটা একটু দেখার চেষ্টা করব, জয়েন্ডার অফ চার্জ মানে কাদেরকে একসাথে নিয়ে নেওয়া যাবে। এরপরে আপনি যে জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন যে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের ক্ষেত্রে
নর্মালি বিচারিক প্রক্রিয়া আপনার কাছে জানতে চাবে না, যে ম্যাজিস্ট্রেট কিভাবে বিচার করে এইটা জানতে চাবে না। তো এইখানে আপনার প্রশ্ন আসবে প্রবলেমেটিক। তো প্রবলেমেটিক প্রশ্নের ক্ষেত্রে আপনি যে অ্যান্সারটা হচ্ছে, আমাদের ম্যাজিস্ট্রেট আদালতের মামলাটা কখন স্টপ হচ্ছে, মামলাটা তুলে নিলে কি হচ্ছে, আর এই যদি কেউ ভুয়া মামলা করে কি হচ্ছে, তাহলে ওই 241 থেকে 250 পর্যন্ত আপনি তারপরও ক্রোনোলজি আকারে পড়বেন। অলরেডি আমাদের হ্যান্ড নোটে কিন্তু প্রতিটা ক্রোনোলজি দেওয়া আছে, যে যদি নালিশি মামলা হয়, যদি নালিশকারী উপস্থিত না থাকে তাহলে আদালত অ্যাকুইটাল করে দিবে। যদি সেটা নালিশি মামলা না হয়, জিআর মামলা হয়, বিচারক চাইলে আসামিকে কি করতে পারে, কোনো প্রকার জাজমেন্ট প্রনাউন্স করা ছাড়াই আসামিকে রিলিজ করতে পারে। এটা ছাড়া যদি উভয় পক্ষ কী করতে চায়, এক পক্ষ মামলাটা তুলে নিতে চায়, আদালত অনুমতি দিতে পারে, যদি সন্তুষ্ট হয় তুলে নিলে মামলার ফলাফল একুইটাল হবে। তো এই যে ব্যতিক্রমী জিনিসগুলো দেওয়া আসলে এইগুলো একটু পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি ম্যাজিস্ট্রেট কত ধারায় ডিসচার্জ দিচ্ছে, কত ধারায় একুইট করতেছে, আর ফৌজদারি আদালতের ক্ষেত্রে দায়রা আদালত কত ধারায় ডিসচার্জ দিচ্ছে আর কত ধারায় একুইটাল করতেছে, ওইটা একটু দেখার চেষ্টা করবেন। 265 এ থেকে নিয়ে এল পর্যন্ত ক্রোনোলজি আকারে পড়ার চেষ্টা করবেন। আর ট্রায়াল ইন অ্যাবস্টেন্সিয়া, আসামির অনুপস্থিতিতে বিচার বলতে আপনি কি বুঝেন, এর প্রক্রিয়াটা কি যদি বর্ণনা করতে আপনাকে বলে, এক্ষেত্রে 339 বি এর মধ্যে মূল উপাদানটা হচ্ছে যে যদি আসামি একবারও গ্রেফতার না হয় এবং আদালত যদি সন্তুষ্ট হয়, আদালত যদি কি ওই যে সিআরবিসির 88 এবং 89, মানে তার জন্য হুলিয়া প্রকাশ করা হয়েছে, তার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, ওই দুইটা কন্ডিশন ফুলফিল করে, তাহলে সরাসরি ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া করা যাবে না। তার জন্য হুলিয়া জারি করতে হবে, হুলিয়ায় আসে নাই, তার সম্পত্তি অ্যাটাচ করতে হবে, তারপরেও আসে নাই, তারপরে আপনি শুরু করবেন ট্রায়াল ইন অ্যাবস্টেন্সিয়া। তো এটার জন্য আবার বলতেছে যে বহুল যে প্রচারিত দুইটা বাংলা পত্রিকায় কি করতে হবে আপনাকে, ওই তার কত দিনের মধ্যে বিচারটা শুরু হবে সে যাতে আসে এই রকম হুলিয়া দিতে হবে। তো এই যে বহুল প্রচারিত দুইটা বাংলা পত্রিকা, এটাই হচ্ছে মূল জিনিস। আর আসামি যদি একবার গ্রেপ্তার হওয়ার পরে পালিয়ে যায় তাহলে এই প্রক্রিয়ার দরকার নাই। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার মূল কথা হচ্ছে আসামি একবারও গ্রেফতার হয় নাই, আপনি ওগুলো অনুসরণ করেন। একবার সে গ্রেফতার হয়েছে, জামিনে যাওয়ার পরে পালিয়ে গেছে, তাইলে এই প্রক্রিয়ার দরকার নাই, মানে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার দরকার নাই, আপনি মামলা শুরু করে দেন। এরপরে 403টা অবশ্যই পড়বেন, ডবল জিওপার্ডি, দোবারা দোষ যেটাকে আমরা বলি। তো এটার ক্ষেত্রে আমরা আপনাদেরকে ডিটেইলে পড়িয়েছি যে এখানে অনেকগুলা 5টা সাবসেকশন আছে 403-এর। 1 নাম্বারটাই শুধু বলে যে দ্বিতীয়বার বিচার করা যাবে না যদি উপযুক্ত আদালত কর্তৃক বিচার্য হয়, কিন্তু ব্যতিক্রমগুলো কি বলে যে বিচার করা যাবে দ্বিতীয়বার। তো ওগুলো আমরা শর্ট নোট দিয়েছি, সেটা একটু দেখার চেষ্টা করবেন 403 থেকে। এরপরে আপিল থেকে 407টা দেখবেন, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কোথায় যাবেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে। 408-এ দেখবেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কোথায় যাবেন। 410-এ আপনি দেখবেন দায়রা আদালতের বিরুদ্ধে কোথায় যাবেন। তো এগুলা হচ্ছে যে দণ্ডের বিরুদ্ধে, যদি আমরা দেখি যে এটা হচ্ছে যে ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপিল। এখন ব্যক্তিকে যদি খালাস দেওয়া হয় 417 আর 417 এতে বলে অপর্যাপ্ত দণ্ড, এই জিনিসটা একটু দেখবেন, এটাই গুরুত্বপূর্ণ। আর রিভিশন রিলেটেড 4টা সেকশন আছে গুরুত্বপূর্ণ। রিভিশন জিনিসটা কি, এটা 435 আর 36 আলোচনা করে যে রিভিশন জিনিসটা কি। তো এর মূল জিনিসটা আমরা পড়িয়েছি কি, আপনি পিএলসি মনে রাখবেন, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পিএলসিটা যদি আপনি মনে রাখতে পারেন, আপনি রিভিশন কেন করা হয়, ফৌজদারি রিভিশন, এটা আমরা বুঝতে পারবো। সিতে হচ্ছে কারেক্টনেস যাচাই করার জন্য, এলতে হচ্ছে লিগ্যালিটি যাচাই করার জন্য, পিতে হচ্ছে প্রপার্টি যাচাই করার জন্য, যে নিম্ন আদালত যে একটা জাজমেন্ট, একটা যেই প্রকার আদেশ বা অর্ডার বা দণ্ড দিল তার লিগ্যালিটি ঠিক আছে কিনা, প্রপার্টি ঠিক আছে কিনা, কারেক্টনেস ঠিক আছে কিনা, অথবা যে কোনো ফাইন্ডিং যেটা তারা নিয়েছে সেটা ঠিক আছে কিনা, এইগুলো যাচাই করার জন্যই উচ্চ আদালত কি করতে পারে, নিম্ন আদালতের নথি তলব করে যাচাই বাছাই করে ঠিক করে দিতে পারে। আর 439-এ মনে রাখবেন যে হাইকোর্ট রিভিশন করতেছে, আর 439-এর দায়রা জজ রিভিশন করতেছে, এখানে দায়রা আদালত না। তাহলে দায়রা জজ একজন ব্যক্তি শুধু, এইটা একটু মনে রাখবেন, এইটা একটু পড়ার চেষ্টা করবেন। অলরেডি আমাদের হ্যান্ড নোট দেওয়া আছে, একটু দেখবেন।
পাশাপাশি 491-তে চলে যাবেন। হেবিয়াস কর্পাস প্রকৃতির রিটটা 5 ধরনের ক্ষেত্রে কি করতেছে আদেশ দেওয়া যায়, ওই 5টা কারণ একটু মনে রাখার চেষ্টা করবেন। যে কোনো ব্যক্তিকে উপস্থিত করার জন্য, জেলে বন্ধ থাকলে তাকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য, যে কোনো ব্যক্তিকে এক হেফাজত থেকে অন্য হেফাজতে ট্রান্সফার করার জন্য। তো এরকম 5টা কারণ দেওয়া আছে যে কেন আদালত হেবিয়াস কর্পাস প্রকৃতির আদেশ দিতে পারে। এইটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এর ফলে জামিনের জিনিসটা কম্বাইন প্যাকেজ আমরা পড়িয়েছি, যে জামিনযোগ্য মামলা হইলে 446-এ আপনি জামিন অযোগ্য হইলে 497-তে যাবেন। আর আগাম জামিন বলে কিছুই নেই। হাইকোর্ট যেটা করে 498 ধারা প্রয়োগ করে তারা আগাম জামিনটা দেয়। যদিও 498 হচ্ছে আমাদের মামলার যে বন্ড নির্ধারণ করে, বন্ডটা কমানোর ক্ষমতা। তো সেই 498-তে একটু বলতেছে যে আদালত কি করতে পারে, যে কোনো ব্যক্তিকে জামিন গ্রান্ট করতে পারে এবং বন্ডের যে অ্যামাউন্ট সেটা কম করে দিতে পারে। দায়ের আদালতও পারে, হাইকোর্টও পারে। তো 498 দ্বারাই মূলত আমাদের বর্তমানে অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনটা দেওয়া হয়। তো 96 থেকে 98 এই কনসেপ্টটা একটু দেখার চেষ্টা করবেন। এরপরে মামলা ট্রান্সফার রিলেটেড শুধু 2টা সেকশন দেখবেন। একটা হচ্ছে যে হাইকোর্ট কি কারণে মামলাটা ট্রান্সফার করে, 426-এ বলা আছে। আর আমাদের এই যে দায়রা জজ কি কারণে মামলাটা কার কাছে ট্রান্সফার করতেছে, 426-এর বি। এই 2টা সেকশনই গুরুত্বপূর্ণ, অন্যগুলো আমাদের দরকার নেই। আর 539-এর বি, এখানে লোকাল ইন্সপেকশন বলে একটা শব্দ ব্যবহার করা আছে, যে লোকাল ইন্সপেকশন জিনিসটা কি। তো মূলত যে কোনো ফৌজদারি মামলায় কি করতে পারে, ফৌজদারি আদালতের যে কোনো বিচারক ঘটনা যেই স্থানে ঘটেছে ওই ঘটনাস্থল, ওই ঘটনার সম্পত্তি, ওই রিলেটেড বাস্তবে গিয়ে পরিদর্শন করতে পারে। একটা মেমোরান্ডাম সে তৈরি করে আসে, সেটা রাষ্ট্রপক্ষকে এবং যে আসামি পক্ষকে সে প্রোভাইড করবে, যে এই ঘটনাস্থলে যাওয়ার পর উনি এই জিনিসগুলো প্রত্যক্ষ করছে, এই হচ্ছে কন্ডিশন। তাহলে এই কনসেপ্টটা একটু জাস্ট মনে রাখবো, যে লোকাল ইন্সপেকশন। আর 561-এর আমরা বলেছি যে এটার মূল আপনি মনে রাখবেন যে কোয়াশমেন্ট, বা আমরা মনে রাখবো ফৌজদারি আদালতের ইনহেরেন্ট ক্ষমতা। এখানে মূলত আমাদের যে কাজটা করা হয়, যে শুধুমাত্র হাইকোর্ট কি করতে পারে, ফৌজদারি মামলায় ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো ওই ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করে যখন একটা এফআইআরকে বা একটা মামলাকে যখন শুরু থেকেই বাদ করে দেয়, ওইটাকে আমরা বলি যে কোয়াশমেন্ট। এটা একটা ল্যাটিন শব্দ, এরা হচ্ছে যে শুরু থেকেই শেষ করে দেওয়া। তো এই জন্য আপনার যদি চলে আসে যে কোয়াশমেন্ট জিনিসটা কি, কোয়াশমেন্ট আদালত কোন ধারার অধীনে করে, মূল কথাটা হচ্ছে 561 এর অধীনে আদালতের ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করে। তো এই রকম ক্ষেত্রেও আমরা কি করব, এখানেও আমাদের 3টা জিনিস দেওয়া আছে, যে এই কাজগুলো করার ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য, আদালতের প্রসেসকে যাতে কেউ অ্যাবিউজ না করে, আদালতের আদেশকে কার্যকর করার জন্য এই 561-র অধীনে শুধুমাত্র হাইকোর্ট ফৌজদারি ক্ষেত্রে ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে। এইটা একটু মনে রাখবেন। আর সিপিসিতে ছিল শুধুমাত্র হাইকোর্ট না, যেই কোনো দেওয়ানি আদালত সে ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে। সর্বশেষ চলে আসি আমরা পেনাল কোড 1860। সহজে 2টা কনসেপ্ট মনে রাখবেন। 34 ধারায় কমন ইন্টেনশনটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, কমন ইন্টেনশনটা তাৎক্ষণিকও হইতে পারে। একটা ঘটনা ঘটার সময় 5 জন মিলে কোথাও গল্প করতেছে, হঠাৎ করে একজনে দেখা হইলো, এই 5 জনের মনে হইলো ওই ব্যক্তিকে হত্যা করার, উপস্থিত তাদের ইন্টেনশন হইতে পারে। তো গুরুত্বপূর্ণ এইটাই প্রবলেমেটিক প্রশ্ন আপনার কাছে আসতে পারে, যে কমন ইন্টেনশনটা কি তাৎক্ষণিক হইতে পারে কিনা, না পূর্ব পরিকল্পনার দরকার নাই। 34 ধারা যে কমন ইন্টেনশন, এটা তাৎক্ষণিকও হইতে পারে। কমন ইন্টেনশনের মানেটা হচ্ছে আপনার নিজ হাতে কাজ করার দরকার নাই, আরেকজনের কাজের জন্য আপনার ইন্টেনশনটা একই ছিল, আপনার সাথে শেয়ার হয়েছে, আপনি এগ্রি করছেন, তাতেই যথেষ্ট। যেমন আমরা এই রিলেটেড একটা কেস ল আপনাদেরকে দিয়েছিলাম, যে একটা পোস্ট অফিসে ডাকাতি করার জন্য গিয়েছিল, যিনি ড্রাইভার ছিলেন উনি গাড়িতে ছিলেন, উনি জানেন ডাকাতি করার জন্যই তারা আসতেছে। তো 2 জন ভিতরে ঢুকছে, পোস্টমাস্টারকে হত্যা করছে, ড্রাইভার গাড়িতেই ছিল, যারা হত্যা করছে তারা পালিয়ে গিয়েছে। ড্রাইভার পরবর্তীতে ধরা খাওয়ার পরে আদালতে বলতেছে যে আমি তো মারি নেই। তো আদালত বলতেছে যে আপনার কমন ইন্টেনশন ছিল আপনি ডাকাতি করবেন।
এখন এই তিনজনের অন্যজন যদিও কাজ করে, কমন ইন্টেনশনের কারণে আপনি হত্যা মামলায় অভিযুক্ত, মানে হত্যাটা আপনি নিজে গিয়ে করছেন, তার মানে আপনার নিজ হাতে কাজ করার দরকার নাই। এই জিনিসটা হচ্ছে 34-এর মূল জিনিস। আর 149টা কমন অবজেক্ট, যেটা বুঝতে হলে আগে 141 ধারাটা একটু বুঝবেন যে আনলফুল অ্যাসেম্বলি কি। তো মূলত আনলফুল অ্যাসেম্বলি বললে আমাদের চোখের সামনে আসে যে কোথাও মিছিল মিটিং হবে, আসলে এরকম না। মিছিল মিটিংয়ের কোনো দরকার নাই। আপনারা 5 অথবা 5-এর অধিক ব্যক্তি মিলে যদি কোনো প্রকার কাজে বাধা দেন, কোন কাজে 141-এ বলা আছে যে পুলিশ কোনো কাজ করতে আসছে, পুলিশের কাজে বাধা দিয়েছেন, কোনো অপরাধ করতে কোথাও গেছেন, ওগুলোকেও আমরা বলবো আনলফুল অ্যাসেম্বলি। তাহলে এই 149 বুঝতে হলে আগে 141টাকে একটু ভালো করে পড়বেন, এর কনসেপ্টটা দরকার আছে। এইটা থেকে আপনি কমন অবজেক্টটা বুঝতে পারবেন। এরপরে আমরা যে কাজটা আপনাদেরকে গত ক্লাসেও পড়িয়েছি, যে প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে 96 থেকে 106, যে আত্মরক্ষার অধিকার কি, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নাই, কোন কোন ক্ষেত্রে আছে, বডি রক্ষার ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে প্রপার্টি রক্ষার ক্ষেত্রে, যেটা 96 থেকে 106-এর মধ্যে আমরা পাবো। ওইটা একটু ভালো করে পড়বেন, গত ক্লাসে আমরা পড়িয়েছি। এরপরে সরাসরি চলে যাবেন যে 299 থেকে 304, এই প্রতিটা সেকশনে গুরুত্বপূর্ণ, যে আমাদের কালপেবল হোমোসাইড এবং মার্ডার, কখন কালপেবল হোমোসাইড মার্ডার হচ্ছে আর কখন হয় না, এর গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখার চেষ্টা করবেন। অলরেডি আমরা হ্যান্ড নোট প্রোভাইড করেছি। এরপরে এইবারের পরীক্ষায় প্রপার্টি রিলেটেড অপরাধের ক্ষেত্রে চুরি এবং বলপূর্বক আদায়, এর প্রতিটা সেকশনই পড়বেন, একটা সেকশনও বাদ দেওয়ার সুযোগ নাই। তো 378 থেকে নিয়ে 382 এগুলো মূলত চুরি রিলেটেড কথাবার্তা বলে, চুরির উপাদান, চুরির ব্যাখ্যা এবং চুরির শাস্তি। আর এইখানে বলপূর্বক আদায় এর যাবতীয় কথাবার্তা বলে। আর যদি আপনি এই দুইটা যদি আপনার ভালো করে জানা থাকে, তাইলে এই দুইটা থেকে আমাদের দস্যুতা সৃষ্টি হয়, আর দস্যুটা 5জন ব্যক্তি মিলে করলে ডাকাতি হয়, ওইটা একটু দেখার চেষ্টা করবেন। কিন্তু মূল হচ্ছে আপনার চুরিটা আর বলপূর্বক আদায়টা। আর ওই দুইটা জিনিস কখন দস্যুতা হবে, ওইটার জন্য আমরা বলেছি যে চুরি করার 3টা সময় যদি ব্যক্তি 3টা কাজ করে, ওই চুরিটার চুরি থাকে না, দস্যুতা হয়ে যায়। আর এই যে বলপূর্বক আদায়ের সময় যদি কি থাকে, তাৎক্ষণিক যদি ভয়টা হয় যে এখনই দিয়ে দেন নাইলে মেরে ফেলবো, তখন ওই বলপূর্বক আদায় আর বলপূর্বক আদায় থাকে না, তখন সেটা দস্যুতা হয়ে যায়। অলরেডি হ্যান্ড নোট দেওয়া আছে, একটু সেখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে গত ক্লাসে আমরা পড়িয়েছি যে জালিয়াতি জিনিসটা কি, এইটা জাস্ট একটু ডেফিনেশন আকারে টিকার মতো করে পড়বেন যে জালিয়াতি জিনিসটা কি। আর মানহানি জিনিসটাও টিকার মতো করে পড়বেন, জাস্ট 499 ধারাটা। 503 ক্রিমিনাল ইন্টিমিডেশনটা জাস্ট ডেফিনেশনটা পড়বেন। আর 511টা পড়বেন, যে যেই মামলার আমাদের কি দেওয়া নাই, অ্যাটেম্প করার শাস্তি দেওয়া নাই, সেগুলো আমরা ধরে নিব যদি মূল মামলার অর্ধেক। এই 511টা দেখবেন। আর 141টা অবশ্যই টিকার মতো করে দেখবেন, আনলফুল অ্যাসেম্বলি জিনিসটা কি। 107-এও বিস্তারিত যাওয়ার দরকার নাই, জাস্ট যে আমাদের অ্যাবার্টমেন্ট জিনিসটা কি। এক্ষেত্রেও এসিআই কোম্পানিটা মনে রাখবেন, যে যদি আপনি কাউকে কি করেন, ইনস্টিগেশন করেন, কারোর সাথে কনস্পিরেসি করেন, কাউকে এইড করেন, তাহলে আমরা কি বলবো যে আপনি অ্যাবার্টমেন্ট করছেন বা অপসহায়তা করছেন। আর 120-এর এটা একটু দেখবেন, 120-এর এ হচ্ছে যে ক্রিমিনাল কনস্পিরেসি জিনিসটা কি। তো ক্রিমিনাল কনস্পিরেসিতে মূলত দুইটা জিনিস আছে, যদি আইনগতভাবে একটা কাজ অপরাধ, একটা অফেন্সের জন্য আপনি কি করেন, কোনো ষড়যন্ত্র করেন, কাজ করার দরকার নাই, ওই ষড়যন্ত্রে এগ্রি হওয়ার সাথে সাথে আপনি অপরাধী। আর যদি একটা বৈধ কাজ হয়, কাজটা বৈধ কিন্তু আপনি কাজ করার প্রক্রিয়া হচ্ছে অবৈধ, তখন যতক্ষণ আপনি এগ্রি করলেন এটা অপরাধ না। কিন্তু যখনই ওই এগ্রিমেন্টের বিপরীতে গিয়ে কিছু কাজ করা শুরু করলেন, যেমন আপনি একজন মেয়েকে বিবাহ করবেন, তো আপনি এই আরেকজনের সাথে আপনি চুক্তি করলেন যে তাকে আমি বিবাহ করব, তো বিবাহটা বৈধ কাজ, এটাতে কোনো অপরাধ না। কিন্তু আপনি কাজটা করবেন অবৈধ প্রক্রিয়া, মেয়েটাকে অপহরণ করে নিয়ে আসে কাজটা করবেন। যখনই ওই অপহরণ করার জন্য একটা গাড়ি নিলেন, যখনই সেখানে যাওয়া শুরু করলেন, বা কোনো না কোনোভাবে ওই অপহরণটা করার জন্য আপনি অগ্রসর হইলেন, তখনই অপরাধ হয়ে যাবে। ক্রিমিনাল কনস্পিরেসির 120-এর এ অংশটুকু একটু পড়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস যেটা আছে আমাদের, যে 403 আর 404,
এখানে আমাদের ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন দেওয়া আছে, যে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ জিনিসটা কি। 403-এ জীবিত ব্যক্তির, 504-এ মৃত ব্যক্তির। অলরেডি আমরা ছোট করে পড়িয়েছি, ওইটা একটু দেখার চেষ্টা করবেন। আর এই চিটিং, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবেন। আর চিটিংয়ের সাথে যখন সম্পত্তি ট্রান্সফার হবে 420 চলে আসবে, তাহলে 415 আর 420টা একটু দেখার চেষ্টা করবেন। সর্বশেষ চলে আসি বার কাউন্সিল অর্ডার এবং রুলসের ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর গঠনটা, যেটা আমরা বললাম যে বার কাউন্সিল জিনিসটা কি, কিভাবে গঠিত হয়, কতজন সদস্য, যেটা অলরেডি আমরা জানি, এবং তার কার্যাবলী, বার কাউন্সিল কি কি কাজটা করে। এরপরে ট্রাইব্যুনালের গঠন, কিভাবে ট্রাইব্যুনাল গঠিত হয়, এবং এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে যে বিধি থেকে একটা জিনিস পড়বেন, যে 91 বিধিতে দেওয়া আছে যে ট্রাইব্যুনালের যে বার কাউন্সিলের সদস্য পদগুলো শূন্য হওয়ার কারণটা কি, কি কি কারণে বার কাউন্সিলের সদস্যপদ শূন্য হয়। আর আইনজীবীদের 42টা আপনার আচরণবিধি দেওয়া আছে, যতটা পারেন মনে রাখবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে 11টা মনে রাখবেন। এই 11টা আপনার কাছে চাইতে পারে যে একজন আইনজীবী হিসাবে আরেকজন আইনজীবীর প্রতি কী আপনার কর্তব্য, লিখেন। বাকিগুলোও গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই আপনি দেখবেন। তবে এই 11টা নাম্বার সহকারে মনে রাখার চেষ্টা করবেন। অথবা আপনার কাছ থেকে চাইতে পারে যে কোনো একটা ঘটনা উল্লেখ করে দিয়ে যে এদের বিরুদ্ধে আপনি কি করেন, বার কাউন্সিলে একটা অভিযোগপত্র দায়ের করেন। তাহলে আমরা জানি আইনজীবীর বিরুদ্ধে অভিযোগটা দায়ের করার ক্ষেত্রে আপনাকে 1000 টাকা ফি পরিশোধ করতে হয়, একটা এফিডেভিট সাবমিট করতে হয়, আবেদনটা বার কাউন্সিল বরাবর করতে হয়। বার কাউন্সিল যদি মনে করে গ্রাউন্ড আছে, তারা বার ট্রাইব্যুনালে পাঠাবে। বার ট্রাইব্যুনালের সভাপতি আবার একজনকে দায়িত্ব দিতে পারে প্রাথমিকভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য, এবং আপনাকে মানে অভিযুক্ত অ্যাডভোকেটকে এবং অ্যাটর্নি জেনারেলকে উনি নোটিশ করবেন। আর বিধি থেকে আমরা জানি যে ওই অভিযোগটা পাওয়ার পর 21 দিনের কমের মধ্যে অবশ্যই কি করবেন না, নোটিশ করবেন না। 21 দিন, অ্যাটলিস্ট 21 দিন সময় অভিযুক্ত আইনজীবীকে যে নোটিশটা দিবেন, দেওয়ার পর অ্যাটলিস্ট 7 দিনের ওনাকে সময় দিবেন যে উনি আত্মপক্ষ যাতে কি করতে পারে, ডিফেন্সটা নিতে পারে। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনার মনে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রশ্নটা যেভাবেই তারা করুক আপনি লিখতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, অতিরিক্ত লেখার চাইতে উচিত হচ্ছে আপনি সঠিকটা লিখেন, কম লিখেন। বেশি লিখলে নাম্বার বেশি পাবেন এমন কোনো কথা না। আপনি ধারা নাম্বারটা ঠিক রাখে, যদি আইনের নামটা ঠিক রাখে লিখতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই পাস করবেন। আর নিজের কনফিডেন্সটা অবশ্যই রাখবেন, যেহেতু আপনি এমসিকিউ পাস করছেন, অবশ্যই আপনি আইন জানেন। এখন হচ্ছে জাস্ট ওইটা লিখিত আকারে কিভাবে লিখতে হবে, এই জিনিসটাকে আপনার কি করতে হবে, সেখানে ফুটিয়ে তুলতে হবে।